তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? তোমার আমি 5 বছরের বড়। আর তুমি কি জানো, আমি একটা ডিভোর্সি মেয়ে। আমার একটা ছোট্ট মেয়ে আছে। হ্যাঁ, আমি জানি। আমার সবকিছু জানার পরেও আমাকে বিয়ে কেন করছো? আমার টাকার প্রয়োজন। আপনার আব্বু বলেছে আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে উনি আমাকে 15 লাখ টাকা দিবে, যেটা দিয়ে আমি আমার আম্মার চিকিৎসা করতে পারবো। 15 লাখ টাকার জন্য তুমি আমায় বিয়ে করতে চাচ্ছ? তোমার সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমি তোমাকে 15 লাখ টাকা কর্জ দিচ্ছি। তুমি ওই টাকা দিয়ে তোমার আব্বুর চিকিৎসা করো। আমাকে তোমার বিয়ে করতে হবে না। রাত্রির কথা শুনিয়ে আব্দুল ওর আম্মুর দিকে আর একবার রাত্রির আব্বু আম্মুর দিকেই তাকালো। রাত্রির আম্মু কিছু বলতে যাবে, রাত্রি বাধা দিল। আব্দুল রাত্রির দিকে তাকিয়ে বলল, না, আমি কোচ নিতে পারবো না। আমি আপনার আম্মু আব্বুকে কথা দিয়েছি, আর আমার আম্মু বলেছে কাউকে কথা দিলে সেই কথা রাখতে হয়, না রাখলে মুনাফিক হয়ে যায়। তুমি একবার ভেবে দেখো, আমি এমনিতেই তোমার সিনিয়র, তার উপরে বিবাহিত, আবার মেয়ে আছে। তুমি এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে হয়ে আমার মতো বুড়িকে বিয়ে করে সবার সামনে হাসির পাত্র হতে চাও? আমি কারো কথায় কান দেই না। কে কি বললো ওইটা দেখে আমার লাভ নেই। আজ আমি না খেয়ে থাকলে কেউ আমায় দেখবে না। নিজের খাওয়ায় নিজেকে জোগাড় করতে হয়। তাই কারো কথা শুনে আমার কোনো লাভ নেই। আমার আর আপনার আব্বু আম্মুর সেম অবস্থা। আমি আমার আম্মুর জন্য সব কিছু করতে পারি। আমার আম্মুকে কিভাবে ভালো রাখবো সেইটা নিয়ে আমার চিন্তা। আর আপনার আব্বু আম্মুর চিন্তা আপনাকে কোথায় বিয়ে দিলে আপনাকে সুখী রাখা যাবে। আপনার সুখের জন্য 15 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে রাজি হয়েছে। আর আমার আম্মুকে বাঁচানোর জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই। কথা তো অনেক সুন্দর করে বলতে পারো, কিন্তু এখানে তো তুমি স্বার্থের জন্য আমাকে বিয়ে করছো। স্বার্থ ফুরিয়ে গেলে তো তুমিও আমায় ছেড়ে যাবে। এখানে তো আপনারাও নিজেদের স্বার্থ দেখছেন। এখানে আমরা দুজন দুজনের স্বার্থ দেখছি। যেমন আমি টাকার জন্য আপনাকে বিয়ে করতে চাচ্ছি, তেমন আপনার ভালো রাখার জন্য আমার সাথে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, নিজের স্বার্থের জন্য। কিন্তু আপনার আব্বু আম্মু আমাকে টাকা দিতে রাজি হয়েছে। এখন যদি আমি স্যারকে বলতাম, স্যার আমার এত টাকা লাগবে, উনি কখনোই আমাকে টাকা দিত না। আমাকে শর্ত দিয়ে আমাকে টাকা দিতে রাজি হয়েছে। হুম, বুঝতে পারলাম তুমি অনেক মেধাবী একটা ছেলে। যাই হোক, তাও তুমি একটু ভেবে দেখো কি করবে। আমি চাই না তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করো। কারণ নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে কখনোই আমরা সুখী হতে পারবো না। উল্টা সমস্যা হবে, সংসারে অশান্তি হবে। আমি অনেক ভেবে দেখেছি। আমি এখানে আপনাকে মন থেকে মেনে নিতে বিয়ে করতে এসেছি। তাহলে আমার কিছুই বলার নাই। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। রাত্রির কথা শুনেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। দুজনের বিয়ে পড়িয়ে কাজী সাহেব চলে গেল। রাত্রি আব্দুলের আম্মুর পায়ে ধরে সালাম করতে যাবে, সাথে সাথেই আব্দুল বলে উঠল, আম্মু পায়ে ধরে সালাম করেন না। আম্মু আপনাকে এমনিতে দোয়া করবে। কেন? পায়ে ধরে সালাম করতে হয় না, তাই করেন না। একমাত্র আল্লাহ তালার জন্য মাথা ঝুঁকাবেন, আর কারো কাছে না। ইসলামে পা ধরে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়া কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামী উপাধি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয়নি। এটা স্বামী শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মা কারোর জন্য জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়া নিয়ম ইসলাম জায়েজ করেছে। হাদিসে বড় জোরসোর মুসাফা মুনাকার কথা এসেছে, কিন্তু পাঁচ ওয়ে সালামের কথা আসেনি। সুতরাং উন্মুক্ত হিসেবে আমাদের উচিত আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া। হ্যাঁ মা, আমার পায়ে ধরে তোমার সালাম করতে হবে না। আমি তোমার মন থেকে দোয়া করি তুমি আমার ছেলের সাথে সুখে থাকো। আমি জানি মা, আমি জানি না মা, আমি কতদিন বেঁচে থাকবো। এমন হতে পারে অপারেশনের পর আমি এই দুনিয়াতে নাও থাকতে পারি। জানি না আল্লাহ কয়দিন আমার হাতে হায়াত দিয়েছে। মা, আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম। আমার ছেলেটাকে দেখে রেখো। আমার ছেলে বলে বলছি না, আমার ছেলেটা হীরার টুকরা। ওই খুব চুপচাপ প্রকৃতির। ওই কষ্ট পেলে কখনো কাউকে বলে না, নিজের কষ্ট সবসময় নিজের ভিতরে রাখে। যেটা নিয়ে বেশি ভয় আমার। তুমি কখনোই আমার ছেলের হাত ছেড়ে দিও না। আব্দুলের আম্মুর কথা শুনিয়ে রাত্রি আব্দুলের আম্মুর হাত ধরে বলল, আমি কথা দিলাম আপনার ছেলের সুখ দুঃখের পাশে থাকবো। তোমার কথা শুনে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারবো। আব্দুল রাত্রি ওর আম্মুর সামনে গেল। রাত্রির আম্মু আপু দুজনকে জড়িয়ে ধরলো। আব্দুল রাত্রির মেয়ের দিকে তাকিয়ে রাত্রির ছোট বোনের কাছে গিয়ে রাত্রির মেয়েকে কোলে তুলে নিল। রাত্রির মেয়ের কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। আব্দুল, তোমায় আমি কি বলে ডাকবো? আপনার যেটা ভালো লাগে ওইটা বলেন।
আচ্ছা, এই পিচিটার নাম কি? ওর নাম তানিশা রহমান মিষ্টি। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তুলি কিছুক্ষণ ভেবে বলল, নাম ধরে ডাকা যাবে না। দুলাভাই বলে ডাকবো নাকি? ভাইয়া বলে। তুলির কথা শুনে সবাই হেসে দিল। আব্দুল তুলির দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করেন না, একটা কাজ করেন, আমাকে মিষ্টির আব্বু বলে ডাকেন। আব্দুল কথা শুনে রাত্রির মুখে হাসি ফুটিয়ে উঠল। সবাই অনেকটাই খুশি হলো। তুলি বলল, ওকে মিষ্টির আব্বু। না, এটাই ডাকা ঠিক হবে না। এটা আপু ডাকবে। আমি তার থেকে আব্দুল ভাইয়া বলে ডাকবো। আচ্ছা। আচ্ছা, অনেক হয়েছে, এবার সবাই খাবার খেতে আসো। রাত্রির আম্মুর কথা শুনে সবাই খাবার টেবিলের সামনে চলে গেল। রাত্রি আব্দুলকে একসাথেই বসতে দিল। আব্দুলের কোল থেকে কাজের মেয়েটা মিষ্টিকে নিলে মিষ্টি কান্না করতে লাগলো। আব্দুলের কোলে নিলে সাথে মিষ্টির কান্না বন্ধ হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তুলি আব্দুলকে বলে, বাবা, মিষ্টি দেখি নতুন আব্বুকে পেয়ে অনেক খুশি। তুলির কথা শুনেই সবাই অবাক হলো। আব্দুল মিষ্টিকে নিয়ে খেতে লাগলো। রাত্রি বলে উঠল, আব্দুল, ওকে রহিমা আপার কাছে দাও। এভাবে ওকে নিয়ে খেতে তোমার সমস্যা হবে। আব্দুল রহিমার কাছে দিলে মিষ্টি কান্না করতে লাগলো। আব্দুল কোলে নিতে চাইলে রাত্রি বলেই, সমস্যা নেই, ওই কান্না করতে করতে থেমে যাবে, তুমি খাবার খাও। কিন্তু পিচ্চি তো কান্না করছে। তুমি খাও, এত ভেবো না। আব্দুল খাবার তাড়াতাড়ি খেতে লাগলো। সবাই আব্দুলের দিকে তাকিয়ে বলল, আব্দুল, আস্তে খাও, গলায় ঠেকে যাবে। ওকে বলে লাভ নেই, ছোট বাচ্চাদের কান্না ওর সহ্য হয় না, আর ওর তাড়াতাড়ি করে খাবারের অভ্যাস আছে। রাত্রি আব্দুলের দিকে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। আব্দুল তাড়াতাড়ি খেয়ে হাত ধুয়ে পানি খেয়ে চেয়ার টেকিয়ে উঠে বলল, উনি মিষ্টিকে নিয়ে কোথায় গেল? আপুর রুমে। ওনার রুম কোন দিকে? তুলি আব্দুলকে রুম দেখিয়ে দিল। আব্দুল তুলির কথা শুনে সিঁড়ি ভেঙে উপরে উঠে বাম দিকে ঘুরে দৌড়ে যেতে লাগলো। মিষ্টির কান্নার শব্দ অনুসরণ করে রাত্রির রুমেই চলে গেল। আব্দুল মিষ্টিকে কোলে তুলে নিল। মিষ্টিকে কোলে তুলে হাঁটাহাঁটি করতে লাগলো আর বলল, মিষ্টিটা কান্না করে না, বাবা তো চলে এসেছে, কান্না করো না। আব্দুল মিষ্টির কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। রাতে এসেছে দেখে আব্দুল মিষ্টিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে আর কান্না থামানোর চেষ্টা করছে। রাত্রি রুমে এসেছে, দরজা লাগিয়ে দিলে। আব্দুল পিছনে ঘুরে তাকিয়ে দেখে রাত্রি। আব্দুল রাত্রিকে বলল, দেখেন না, মিষ্টি তো কান্না থামাচ্ছে না। আমার কাছে দাও, ওর ক্ষুধা লাগছে তাই কান্না করছে। রাত্রি আব্দুলের হাত থেকে মিষ্টিকে নিল। রাত্রি মিষ্টিকে শুয়ে দিয়ে দুধ খাওয়াতে যাবে। আব্দুল লজ্জা পেয়ে সোফায় বসে থেকে নিচের দিকেই তাকিয়ে থাকলো। রাত্রি আয়নার ভিতরে দিয়ে আব্দুলকে দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। রাত্রি আব্দুলকে বলল, তুমি চাইলে পাশে শুয়ে থাকতে পারো, কতক্ষণ এখানে বসে থাকবে? না, সমস্যা নেই। আচ্ছা, আমি কি মিষ্টির সাথে খেলা করতে পারি? না মানে আমি অন্য দিকে তাকাবো, প্রমিস। আসলে আমার বাচ্চা পোলাপান অনেক পছন্দ, ওদের দেখলে আদর করতে ইচ্ছা করে। আর মিষ্টি মামনিকে যে সুইট একটা বাচ্চা, সবসময় কোলে নিয়ে থাকতে ইচ্ছা করে। তাই? আচ্ছা, আসো। আব্দুল রাতের অনুমতি পেয়ে খুশি হয়ে মিষ্টির বাম পাশেই বসে মিষ্টির পায়ে সুরসুরি দিতে লাগলো। মিষ্টি দুধ খাওয়া বাদ দিয়ে আব্দুলের দিকেই তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো, আবার দুধ খেতে লাগলো। আব্দুল আর মিষ্টি দুষ্টুমি দেখে রাত্রির খুশিতেই চোখের পানি চলে আসলো। আব্দুলের চোখ রাত্রির দিকে গেলে আব্দুল বলে উঠল, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? চোখে কিছু পড়েছে নাকি? ওইটা আমি দেখি। আব্দুল রাত্রির চোখ চেক করে বলল, কই, কিছু তো পেলাম না। চোখে কিছু যায়নি। জানো আব্দুল, আমি না একটা কথা ভাবছি। রাতের কথা শুনেই আব্দুল ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলল, কি কথা? তুমিও মানুষ, সেও মানুষ তো ছিল। মিষ্টি তো তার নিজের রক্ত ছিল, তারপর কোনোদিন মিষ্টি দিকে ঘুরেও তাকায় নেই। মিষ্টির সাথে খেলা তো দূরের কথা, মিষ্টি যদি ওর পাশে শুয়ে কান্না করতো, তারপর একবারও তাকিয়ে দেখার সময় হতো না। অনবরত নিজের গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে ব্যস্ত থাকতো। আর তুমি মিষ্টির সৎ বাবা, আজ প্রথম দেখলে। তার উপর তোমার চোখে ওর জন্য কত ভালোবাসা, কত মায়া, কত সুন্দর করে ওর সাথে খেলা করছো, দুষ্টুমি করছো। মিষ্টি কান্না করছে দেখে তুমি অল্প খাবার খেয়ে দৌড়ে ছুটে আসলে, অথচ তার নিজের বাবা দেখেও না দেখার ভান করতো। রাত্রি কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। আব্দুল রাতের কথা শুনে অনেক খারাপ লাগলো।
মিষ্টির সাথে দুষ্টুমি করতে লাগলো আর বলল, ওর বাবা একজন হতবাবা একটা বাবা, যে নিজের ঘরে একটা জান্নাত থাকতেও সেই জান্নাতের মূল্যায়ন করতে পারে নাই, তাই না আম্মু? কথাটা বলেই মিষ্টির পেটে নাক ডুবিয়ে দিতেই হাসাতে লাগলো। রাত্রির আব্দুলের দিকে এক নজরে তাকিয়ে ভাবতে লাগলো, এই ছেলেটার কথা যত শুনছি তত অবাক হচ্ছে। এমনও মানুষ আছে পর সন্তানকে এভাবে আপন করে নিতে পারে। আমি নিজেও তো কখনোই পারতাম না। আব্দুল রাত্রির দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? চিন্তা করবেন না, আমি কখনোই মিষ্টিকে কষ্ট দিব না। আর মিষ্টি আপনার মেয়ে, তার মানে ওই আমারও মেয়ে। তাই একজন বাবা হিসেবে আমার মেয়েকে কিভাবে রাখলে ভালো থাকবে সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব। আব্দুলের কথা শুনে যেন রাত্রি নিজের চোখের পানি ধরেই রাখতে পারল না। রাত্রি নিজের চোখে জল মুছতেই মুছতেই বলল, আমি জানি না তোমার মনের ভিতরে কি আছে। তুমি এইসব কথা মন থেকে বলছো নাকি আমাকে পটানোর জন্য বলছো? আমি জানি না, কিন্তু আমি তোমার কথা যত শুনছি তত তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আমি যা বলি তাই করি, আর আমার মন থেকে করি। রাত্রি কিছু বলতে যাবে তখনই দরজায় নক করার শব্দ হলে রাত্রি চোখ মুছে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কে? আপু, আমি তুলি। কিছু বলবি? হুম, দরজা খুলো। আব্দুল খট করে নেমে দরজা খুলতেই চলে গেল। দরজা খুলতেই তুলি ভিতরে ঢুকে পড়লো। তুলির হাতে দুধের গ্লাস দেখে আব্দুল ভ্রু উচকে তাকালো। তুলি দুধের গ্লাসটা টেবিলের উপরে রেখে বলল, এটা আম্মু পাঠিয়ে দিল আর মিষ্টিকে আমাকে দিতে বললো। আজকে মিষ্টি আমার সাথে ঘুমাবে। মিষ্টি তো মাঝরাতে ক্ষুধা লাগে, তুই ওকে সামলাতে পারবি? সমস্যা নেই, আমি চেষ্টা করব। রাত্রির চোখ দেখে বোঝাই যাচ্ছে তুলির কাছে মিষ্টিকে দিতেই যাচ্ছে না। আব্দুল বিষয়টা বুঝে বলল, মিষ্টি আমাদের সাথে থাক। ঠ্যাত, বাসর করবে নাকি? মিষ্টিকে ঘুম পাড়াতে পাড়াতে সকাল করে ফেলবে। আমি ওকে নিয়ে যাচ্ছি, তোমরা এনজয় করো। মিষ্টি আমাদের সাথে থাক। আপনি জানো ওকে নিয়ে যেতে হবে না। আচ্ছা নিয়ে যাক, এক রাত তো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার এই সুন্দর মুহূর্তটাই নষ্ট হোক। তুলে ওকে নিয়ে যা। তুলি মিষ্টিকে কোলে তুলে নিয়ে চলে যেতে নিবে সাথে সাথেই আব্দুল তুলির কোল থেকে মিষ্টিকে নিয়ে বলল, আপনাকে তো বললাম আমার কোনো সমস্যা নাই, ওই এইখানে থাক। আর মিষ্টি থাকলে আমার সময়টা আরও ভালো কাটবে। আমার সময় নষ্ট হবে কেন? আপনি যান। তুলি আব্দুলের কথা শুনে আর কিছু না বলেই চলে গেল। আব্দুল দরজা লাগিয়ে দিয়ে খাটে এসেছে, মিষ্টিকে শুয়ে দিল। রাত্রি আব্দুলের দিকে তাকিয়ে বলল, তুমি এইটা কেন করলে? এখন ওকে ঘুম পাড়াতে অনেক সময় লাগবে, সহজে ঘুমাতেই চায় না ওই। সমস্যা নেই, ওই যতক্ষণ জেগে থাকতে পারে থাকুক, আমি অপেক্ষা করতে রাজি আছি। আব্দুল মিষ্টির পাশেই শুয়ে থাকলো। মিষ্টিকে বুকের উপরে শুয়ে দিয়ে পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। মিষ্টি ঘুমানো বাদ দিয়ে আব্দুলের মুখে সেইম ভাবে থাপড়াতে লাগলো। আব্দুল রাত্রে ফিক করে হেসে দিল। আব্দুল হাসতে হাসতে বলল, দুষ্টু মেয়ে আমার, আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আব্দুল কথাটাই বলেই মিষ্টিকে চুমু দিল। রাত্রি আব্দুলের কাছ থেকে নিয়ে আব্দুলকে বলল, আমার কাছে দাও, আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি। রাত্রি কথাটা বলেই মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। ঘুম পাড়াতে গিয়ে রাত্রি নিজেও ঘুমিয়ে যায়। আব্দুল রাত্রিকে ঘুমিয়ে যেতে দেখে কিছু না বলেই লাইট অফ করে দিয়ে শুয়ে পড়লো। রাত 3টায় রাত্রির ঘুম ভাঙলেই আব্দুলের কথা মনে পড়তেই সাথে সাথে ফোনের টর্চ জ্বালিয়ে দেখে আব্দুল ঘুমিয়ে আছে। মিষ্টি আব্দুলের হাত জড়িয়ে ধরেই ঘুমিয়ে আছে। রাত্রি আস্তে আস্তে ক্যামেরা চালিয়ে এই সুন্দর মুহূর্তটাই ক্যামেরায় বন্দি করে রাখলো। আব্দুলের চোখে লাইট আলো পড়তেই আব্দুল নড়ে উঠল। রাত্রির সাথে সাথেই ফোনের ক্যামেরা অফ করে দিল। ঘুমানোর ভান করে শুয়েই পড়লো। আব্দুল চোখ খুলেই ফোন খুঁজতে লাগলো। ফোন খুঁজে টাইম দেখলো। আব্দুলের স্ক্রিনের আলোতেই মিষ্টির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ফোনটায় রেখে স্টিল হয়ে শুয়ে থাকলো। একটুও নড়ল না। বেশ কিছুক্ষণ পর রাত্রি বলে উঠল, সরি, চোখ লেগে গেছিল। এখনো সকাল হয়নি, তুমি চাইলে এখন তোমার বাসা সম্পূর্ণ করতে পারো। আপনি ঘুমান নাই? ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। ও আচ্ছা। রাত্রি ফোনের টর্চ চালিয়ে আস্তে আস্তে মিষ্টির উপরে মশারি টানিয়ে দিয়ে তার উপরে কাপড় দিয়ে ঢেকে দিয়ে মিষ্টির মুখের উপরে ছায়া দিল। তারপর আস্তে আস্তে গিয়ে রুমের লাইট চালিয়ে দিল। আব্দুল শোয়া থেকে আছোয়া হয়ে রাত্রির দিকে তাকিয়ে বলল, কি হলো, লাইট দিলেন কেন? মিষ্টিকে তোমার দিকে শুয়ে দাও, তুমি ওইখান থেকে ওঠো। কেন? যা বলছি তাই করো।
আব্দুল আস্তে আস্তে মিষ্টিকে ওর জায়গাতেই শুয়ে দিল। রাত্রি আব্দুলকে বলল, আব্দুল, তুমি 1 ঘন্টার জন্য ব্যালকনিতে যেতে পারবে? রাত্রির কথা শুনে আব্দুল ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলল, কেন? যাও বলছি, পরে দেখতে পারবে। আর আমি যখন আসতে বলবো তখন আসবে। আব্দুল উপায় না পেয়ে ব্যালকনি দিয়ে চলে গেল। রাত্রি ব্যালকনিতে দরজা হালকা করে চাপা দিল। রাত্রি 1 ঘন্টার মধ্যেই নতুন বউ সেজে খাটের উপরেই ঘোমটা দিয়ে বসে বলল। আব্দুল, এখন এসো। আব্দুল রাত্রির দিকে তাকিয়েছিল। রাত্রির কণ্ঠ পেয়ে ব্যালকনির দরজা খুলে ভিতরে ঢুকে খাটের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, এইটা কি? এত অবাক হচ্ছ কেন? আমার ঘুমটা খুলে দেখবে না? রাত্রির কথা শুনেই আব্দুল আস্তে আস্তে রাত্রির পাশে বসে মুখের ওপর থেকে ঘোমটা সরিয়ে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনার দেনমোর পরিশোধ তো আমি করি নাই, তাই স্পর্শ না করা উচিত। তোমার কাছে এখন কত টাকা আছে? বেশি না, 6,000 মতো আছে। আচ্ছা, তুমি আমাকে আপাতত 6,000 দাও, পরে আস্তে আস্তে পরিশোধ করে দিও। ওকে। আব্দুল খুশি হয়ে পকেট থেকে ওয়ালেট বের করে 6,000টাই রাত্রির হাতে দিল। রাত্রি টাকাটাই নিয়ে বলল, এখন আমাকে স্পর্শ করতে পারো। আব্দুল রাত্রির দুইটাই হাত ধরে হাতে চুমু খেয়ে রাত্রির দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি লজ্জা পেয়ে বলল, বুড়ি মানুষের দিকে এভাবে তাকিয়ে কি দেখো? রাত্রির কথা শুনে আব্দুলের রাগ হলো। আব্দুল শান্ত কণ্ঠে বলল, বাজে কথা বলবেন না, 25 বছরের মানুষ বুড়ি হয়ে যায় না। ওমা, তুমি আমার বয়সেও জানো? হুম, আপনার জন্ম নিবন্ধনের কাগজে দেখেছি। তোমার এত দিক খেয়াল, বাহ। হুম, যাই হোক, আমাকে আমার ব্যক্তিগত চাঁদ দেখতে দেন তো। দেখো, তোমার ব্যক্তিগত চাঁদ আমি বাধা দেওয়ার কে? হুম, দেখতে দেন। তা কতক্ষণ এভাবে তাকিয়ে দেখবে? আপনাকে দেখতে দেখতে সারা রাত পার করিয়ে দিতে চাই। তাই আদর করবে না নাকি? রাত্রির কথাটা বলেই লজ্জা পেয়ে গেল। আব্দুল দুষ্টু মার্কা হাসি দিয়ে বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আদর করতে পারি। শুধু দেখে যাবে? তুমি না কিছুক্ষণ আগে বলে আমি তোমার ব্যক্তিগত চাঁদ, তাহলে আমার অনুমতি চাচ্ছ কেন? কথাটা বলেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আব্দুল রাত্রির লজ্জা মাখা মুখ দেখে উত্তেজিত হয়ে গেল। আস্তে আস্তে রাত্রিকে শুয়ে দিয়ে গলায় কিস করতে লাগলো। কিস করতেই করতেই নিচের দিকে নামতে লাগলো। রাত্রি চোখ বন্ধ করে ফেললো। আব্দুলের ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আব্দুল পেটে কিস করলে সাথে সাথেই রাত্রি আব্দুলের মাথা পেটের সাথেই চেপে ধরলো। রাত্রির পেটের ওপর থেকে মুখ তুলে রাত্রির মুখের দিকে এগিয়ে গেল। রাত্রির ঠোঁট জোড়া থরথর করে কাঁপতে লাগলো। আব্দুল আলতো করে দুটাই ঠোঁট নিজের দখলে করে নিল। আস্তে আস্তে রাত্রির দুই হাত খাটের সাথে চেপে ধরে আদর করতে লাগলো। আদর করতে করতে সুখের সাগরে ভেসে গেল। রাত্রি আব্দুল দুইজন ক্লান্ত হয়ে গেল। রাত্রি আব্দুলের বুকে শুয়ে থেকে আব্দুলের বুকের লোমগুলো নিয়ে খেলতে লাগলো। মাঝে মাঝে দুষ্টুমি করে টান দিতেই আব্দুল আহ বলে উঠলেই রাত্রি বলল, ওরে ওরে, আমার বরটাই বুঝি ব্যথা পেয়েছে। রাত্রির কথা শুনে আব্দুল বুকের ওপর থেকে সরিয়ে নিচে ফেলে। গালে আলতো করে কামড় দিয়ে দুষ্টুমি হাসি দিয়ে বলল, ওলে ওলে, আমার বউটা বুঝি ব্যথা পেয়েছে। আব্দুলের কাণ্ড দেখে রাত্রি ফিক করে হেসে দিল। আব্দুলকে আলতো করে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, ফাজিল একটা, ঘুমাও। ঘুমাবো না, আপনাকে শান্তিতে জ্বালাতে দেন। এ, দুষ্টু বরটাই বলে কি? যাও ঘুমাও, সকালে উঠে নামাজ পড়তে হবে তো। হুম, আচ্ছা থাকেন, ঘুমাই। সকালে উঠতে না পারলে নামাজটাই পড়তে পারবো না। আব্দুল রাত্রির উপর থেকে উঠে প্যান্ট পরে উঠতে যাবে। রাত্রি টান দিয়ে বুকের ওপরে শুয়ে দিয়ে বলল, এই যে মিষ্টির আপু, শুনছেন? ওই পাশে না ঘুমিয়ে আমার বুকে শুয়ে থাকুক না। বাবু ওইদিকে শুয়ে পড়ি, বাবু পড়ে যেতে পারে। পড়বে না, তুমি আমার পাশে শুয়ে থাকো। আব্দুল মিষ্টিকে রাত্রির দিকে আর একটু টেনে নিয়ে এসেছে। রাত্রিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমালো। রাত্রি আব্দুলের দিকে ঘুরিয়ে কপালে চুমু দিল। আব্দুল রাত্রির ঠোঁটে চুমু দিলে রাত্রি হাঁ করে তাকালে আব্দুল মিটমিট করে হেসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে আজানের ধ্বনিতে ঘুম ভেঙে আব্দুলের বুকের ওপরে ভারী কিছুর অনুভব করলো। চোখ খুলে দেখে রাত্রি জড়িয়ে ধরেই শুয়ে আছে।
আব্দুল মিষ্টি করে হাসি দিয়ে রাত্রির মুখের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু দিলে রাত্রির চোখ খুলে সাথে সাথে ঠোঁটে চুমু দিল। আব্দুল ফিক করে হাসি দিয়ে বলল, কি ব্যাপার, আমার বউটা কি জেগে আছে নাকি? হুম। আব্দুল খাট থেকে উঠে রাত্রিকে কোলে তুলে নিয়ে বলল, তাহলে চলেন দুইজন একসাথে গোসল করে নামাজটা পড়ে নেই। আমাকে ছাড়ো, আমার লজ্জা করছে। ওলে ওলে, আমার বউটা লজ্জা পেলে তো আপনাকে অনেক সুন্দর লাগে। দেখ, আব্দুল হেসে দিল। হেসে রাত্রিকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দুজন গোসল করতে লাগলো। আব্দুল রাত্রির সাথে দুষ্টুমি করলে রাত্রি দৌড়ে তোয়ালে নিয়ে রুমে চলে আসে। আব্দুল ধরতে বের হবে তার আগেই রাত্রি দরজা লাগিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, দুষ্টু ছেলে, আমি আগে পোশাক পরিবর্তন করব, আর তারপর দরজা খুলবো। বউ, ও বউ, দরজা খোলেন না, আর দুষ্টুমি করব না। সত্যি করবে না তো? না, করব না, শুধু আদর করব। রাত্রি আব্দুলের কথা শুনেই ফিক করে হেসে দিয়ে বলল, ফাজিল একটাই, যাও দরজা খুলবো না। কথাটা বলেই রাত্রি শরীর মুছে আলমারি থেকে শাড়ি বের করে পড়তে লাগলো। আব্দুল দরজার কাছ থেকে সরে গিয়ে গোসল করে নিল। রাত্রি শাড়ি পরে আস্তে আস্তে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো। আব্দুল গোসল করে তোয়ালা পরে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আব্দুল দরজা খুলে বের হয়ে দেখে রাত্রি চুল শুকাচ্ছে। আব্দুল আস্তে আস্তে গিয়ে রাত্রিকে পিছন থেকে পিঠে হাত দিতেই রাত্রি কেঁপে উঠল। আব্দুল আস্তে করে টান দিয়ে নিজের সামনে নিয়ে এসেছে। গলায় চুমু দিলেই রাত্রি কেঁপে উঠতে লাগলো। আস্তে আস্তে ঠোঁটের দিকে যাবে তখনই রাত্রি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই দুষ্টু, কেবল গোসল করছি, নামাজ পড়তে হবে, এখন এইসব না। ওকে, কিন্তু নামাজের পরে কিন্তু। ওকে ওকে। রাত্রি কথাটা বলেই ওয়াশরুমে গিয়ে অজু করতে চলে গেল। আব্দুল শার্ট প্যান্ট পরে ওয়াশরুমে ঢুকলে রাত্রি ওয়াশরুম থেকে বের হয়ে গেল। আব্দুল অজু করে বের হয়ে দেখে রাত্রি জায়নামাজ পিছিয়ে রেখেছে। আব্দুল রাত্রির সামনেই জায়নামাজে গিয়ে দাঁড়ালো, আর রাত্রি পিছনেই দাঁড়িয়ে দুজন নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করেই রাত্রি কোলে মাথা দিয়ে যাবে তখনই খেয়াল করে মিষ্টি হাত পা ছুঁড়ে। আব্দুল উঠতে যাবে তখনই রাত্রি বলল, কি হলো, না শুয়ে উঠে যাচ্ছ কেন? আমাদের রাজকুমারী জেগে গেছে, একা একাই খেলা করা শুরু করেছে। রাত্রি পিছনে ঘুরে দেখে সত্যি মিষ্টি জেগে গেছে। দুজন উঠে মিষ্টির কাছে গেল। আব্দুল মিষ্টির সাথে খেলতে লাগলো। রাত্রি বলল, আজকে অবাক করা বিষয়, তুমি আসাতে মিষ্টির অনেক পরিবর্তন দেখছি। গতকাল রাতে একটুও জ্বালাতন করলো না, আবার নামাজ পড়ছি একা একাই খেলছে, একটুও কান্না করলো না। মিষ্টি বুঝে গেছে ওর আব্বু ওর কাছে সবসময় থাকবে, তাই কান্না করার কোনো দরকার নাই, তাই না মিষ্টি মামুনি? কথাটা বলেই আব্দুল মিষ্টিকে কোলে তুলে নিল। মিষ্টি আব্দুলের কথার সাথে সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো। রাত্রি এটা দেখে বলল, বাব্বা, তোমার মেয়ে তোমার সাথে কথা বলার চেষ্টা করছে। মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, আর মেয়ে আমাকে আব্বু হিসেবে মেনে নিয়েছে, তাই না মিষ্টি? তুমি আমাকে আব্বু হিসেবে মেনে নিয়েছো, তাই না? আব্দুলের কথা অনুযায়ী মিষ্টি হাসতে লাগলো। রাত্রি আব্দুলের আর মিষ্টির দুষ্টুমিগুলো দেখতে লাগলো। রাত্রি আব্দুলকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আব্দুল বলল, কি হয়েছে, কান্না করছেন কেন? আমি কখনোই ভাবতে পারিনি আমি তোমার মতো কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে প্রথম স্বামীর ভালোবাসা না পেলে কি হবে, দ্বিতীয় স্বামীর ভালোবাসা এত পাচ্ছি, আমার সকল কষ্ট যেন দূর হয়ে যাচ্ছে। আচ্ছা আব্দুল, তুমি সারা জীবন এমন থাকবে তো? ভবিষ্যতে পাল্টে যাবে না তো? আব্দুল পিছনে ঘুরে রাত্রির চোখের পানিগুলো এক হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, আমি আপনাকে কথা দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব আপনাকে সবসময় এভাবে ভালোবাসার। আমি কথা দিতে পারছি না বলে যে আমি আপনাকে ছেড়ে চলে যাব, এইটা ভেবেন না। আমি মানুষ, আমার মন কখন কেমন পরিবর্তন হয়ে যাবে আমি নিজেও জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করব। এমন কথা বলো না, আমাকে ধোকা দিও না। তুমি যদি আমায় ধোকা দাও, তাহলে বিশ্বাস ভালোবাসা এই দুটোই শব্দ আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে। আমি হয়তো দেহে বেঁচে থাকবো, কিন্তু ভেতরে একেবারের জন্য মরে যাব। চুপ করেন, এমন কিছু হবে না। আপনি আমার স্ত্রী, আপনি আছেন, আপনি থাকবেন সারা জীবন। যাই হোক, এইসব বাদ দেন। আমি বাবুকে নিয়ে বাইরে হাঁটতে গেলাম। ওয়েট করো, ওকে খাওয়াই নেই, তারপর নিয়ে যেও।
রাত্রি মিষ্টিকে নিয়ে দুধ খাওয়াতে লাগলো, আর আব্দুল বসে থেকে দেখতে লাগলো। আব্দুলের এক আঙ্গুল মিষ্টি ধরে থাকলো। আব্দুল মিষ্টির হাতে চুমু দিল, তারপর রাত্রির কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বউ, আপনি এত সুন্দর, আবার মিষ্টি, কত কিউট একটা বাচ্চা, তারপর আপনার এক্স স্বামী পরনারীতে প্রেমে কিভাবে পড়লো? আসলে আমার সাথে ওর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। ওই আমাকে নাকি বিয়ে করতে চায় নাই। ওর আব্বু আম্মুর কথা মতো আমাকে বিয়ে করে। 1 বছর ভালোই আমার সাথে সংসার করেছে, কিন্তু আস্তে আস্তে ওর ব্যবহার পশুদের মতো হতে লাগলো। দিন রাত মদ খেত, রাতের বেলা হইলে আমার উপরে শারীরিক নির্যাতন করত। আমি কিছু বললে আমার গায়ে হাত তুলতো, গালাগালি করতো। আমি তারপর কখনোই কাউকে বলি নাই। আরও 1 বছর সংসার করার পর খোঁজ খবর নিয়ে জানতে পারি ওর গার্লফ্রেন্ড আছে। ওই ওকে অনেক ভালোবাসে। ওর গার্লফ্রেন্ড যা বলে ওই তাই করে। ওর গার্লফ্রেন্ড রাগ সব আমার উপর খাটাতো। আমি একদিন প্রতিবাদ করলে আমাকে অনেক মেরেছিল। 3 দিন হসপিটালে ছিলাম। আব্বু আম্মু রেগে ডিভোর্স লেটার পাঠাতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি ভেবেছিলাম পোলাপাইন হইলে হয়তো একটু হইলেও ভালো হতে পারে। মিষ্টি হওয়ার পর আরো বেড়ে গেল। মেয়েকে দেখতে পারে না। যখন আর সহ্য করতে পারলাম না, তখন উপায় না পেয়ে ওকে ডিভোর্স দিতে বাধ্য হই। রাত্রির কথা শুনেই আব্দুল বলল, এইসব ছেলেদের উপর আমার এই জন্যই রাগ হয়ে। বাবা মাকে যদি রাজি করাতে পারবি না, তাহলে প্রেম করতে যাস কেন? আর অন্য একটা মেয়েকে বিয়ে করে পরে ওই মেয়েটাকে জ্বালানোর কী দরকার? হুদাই মেয়েটার জীবন নষ্ট করস। এইসব ছেলেদের ইচ্ছা করে মেরে একদম কবরে পাঠিয়ে দেই। এমনি হারাম রিলেশন করে আবার বিয়ের পরে প্রেমিকার সাথে পরকীয়া শুরু করে দেয়। জানো, ওকে আমি অনেকটাই ভালোবাসতাম। আমি চেয়েছিলাম সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু যখন মেয়ের উপরে অত্যাচার করতে লাগলো, তখন আর সহ্য হলো না। বাচ্চা একটা মেয়ে, ওর সাথে খারাপ ব্যবহার করছে। জানো একবার কি হয়েছিল? আমি মিষ্টিকে রেখে রান্না করতে গেছি। ওকে বলেছিলাম মিষ্টিকে দেখে রাখতে। মিষ্টি কান্না করছিল আর বিরক্ত হয়ে মিষ্টির মুখের উপর বালিশ চাপা রেখে দিয়েছিল। আমি রুমে মাথা ব্যথা মেডিসিন খেতে না আসলে হয়তো আমার মেয়েটাই মারা যেত। রাত্রির কথা শুনেই আব্দুলের রাগে শরীর কাঁপতে লাগলো। রেগে বলল, ওই কি মানুষ নাকি জানোয়ার? নিজের সন্তানের সাথে কি এমন ব্যবহার করতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না। ছি। আমি জানি না। আচ্ছা থাকেন, আমি ওকে নিয়ে গেলাম। ওয়েট করো, ওর পোশাকটাই পরিবর্তন করে দিই। রাত্রি মিষ্টিকে আব্দুলের কাছে রেখে মিষ্টির জামা প্যান্ট বের করে দিয়ে এসছে। পরিয়ে দিতে গেলেই মিষ্টি দুষ্টুমি করতে লাগলো। আব্দুল মিষ্টিকে 2 হাতে ধরে থাকলো। রাত্রি জামা প্যান্ট পরে নিল, আর তারপর আব্দুল মিষ্টিকে কোলে নিয়ে নিয়ে খাট থেকে নেমে রাত্রির কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। রাত্রি ওদের পেছন পেছন গিয়ে সদর দরজা লাগিয়ে দিয়ে আসলো। আব্দুল মিষ্টিকে নিয়ে হাঁটাহাঁটি করে 8টার দিকে বাসার দিকে রওনা দিল। আর এদিকে রাত্রিকে বসে থেকে টিভি দেখতে দেখে রাত্রির আম্মু বলে উঠল, কি ব্যাপার, তুই এখানে? মিষ্টি কোথায়? ও কি ঘুমোচ্ছে? আম্মু, তুমি যা ভাবছো তেমন কিছুই হয় নাই। আমি শুনলাম মিষ্টি নাকি রাতে তোদের কাছে ছিল। আব্দুল রাগ করে নাই? তুই গতকাল রাতে মিষ্টিকে টুলের কাছে রাখতে পারতি। বাহিরের একটা ছেলে, রাগ হওয়া স্বাভাবিক। আব্দুল নিজেই মিষ্টিকে রেখে দিয়েছিল। আমি বলেছিলাম, কিন্তু আব্দুল শোনেনি। আম্মু জানো, আব্দুল্লাহ অনেক ভালো। জানি একদিনে কখনোই কাউকে চেনা যায় না, কিন্তু আমার মন বলে ওই যা বলে যা করছে ওই মন থেকেই করছে। মিষ্টিও আব্দুলকে অনেক পছন্দ করে। আব্দুল যা বলে মিষ্টিও মুখ জবাব দেওয়ার চেষ্টা করে। জানো ওই সারা রাত কথা জ্বালাতন করে। গতকাল একদম করেনি। সকালে উঠে একাই হাত পা ছোড়াছুড়ি করছিল। ওদের দুজনকে দেখলে মনে হয় সত্যিকারে আব্দুল ওর আব্বু আর আমার মেয়ে। রাত্রির কথা শুনে ওর আম্মু রাত্রির পাশেই বসে বলল, আমরা তাহলে আব্দুলকে তোর জন্য চয়েস করে ভুল করি নাই। একেই বলে আদর্শ মায়ের আদর্শ ছেলে। আব্দুল আমাদের অফিসেই জব করে। আমি সব সময় ওকে খেয়াল করতাম। ওই অফিসে সবার আগে আসবে, সব কাজ নিজের মনে করেই কাজ করে। এখনো পর্যন্ত ওর কোনো রিপোর্ট আসে নাই। তোর আব্বুরও অনেক পছন্দ ছিল। কখনোই বলে নাই আব্দুলের সম্পর্ক খোঁজ খবর নিয়ে জানতে পারে। আব্দুলের এই দুনিয়ায় ওর আম্মু ছাড়া কেউ নাই। বস্তির সবাই ওদের অনেক প্রশংসা করেছে। রাত্রির আম্মু আর কিছু বলতে যাবে তখনই আব্দুলের আম্মু এসে হাজির হইলে রাত্রি উঠেই আব্দুলের আম্মুকে সালাম দিল।
আসসালামু আলাইকুম আন্টি। আপনার শরীর এখন কেমন? রাতে ভালো ঘুম হয়েছে কি? কোনো অসুবিধা হয় নাই তো? রাত্রির দিকে মিষ্টি করে হাসি দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ঘুম হয়েছে। আর শরীরটা মোটামুটি ভালো আছে। আর তুমি আমাকে আম্মু বলতে পারো না? আন্টি কি? হ্যাঁ, ও হ্যাঁ, জাদুমণি। আব্দুল কোথায়? হুম। ওরা বাইরে হাঁটাহাঁটি করতে গেছে। আর সরি আম্মু। আচ্ছা আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। আম্মু, তুমি কি খাবে? তাহলে তোমার জন্য নিয়ে আসবো। আব্দুলের আম্মুকে বসিয়ে দিয়ে রাত্রি চা বানাতে চলে গেল। আব্দুলের আম্মু আর রাত্রির আম্মু দুজন বসেই গল্প করতে লাগলো। আব্দুল সদর দরজায় নক করতেই রাত্রি চা দুজনকে দিয়ে দরজা খুলতেই চলে যায়। দরজা খুলে আব্দুল আর মিষ্টি দাঁড়িয়ে আছে। আব্দুল একদম ঘেমে গেছে। রাত্রিকে দেখেই মিষ্টি কোলে উঠল। রাত্রি শাড়ির আঁচল দিয়ে আব্দুলের বুকের ঘাম মুছে দিতে দিতে বলল, বাপ বেটির হাঁটাহাঁটি হয়ে গেছে? হুম, হয়ে গেছে। আম্মু কি উঠেছে? হুম, সবাই উঠে গেছে। তুমি বসো, আমি চা বানিয়ে দিই। কথাটা বলেই তিনজন বসার ঘরে চলে গেল। গিয়ে দেখে তুলি রাত্রির চা নিয়ে খাচ্ছে। রাত্রিকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। রাত্রি রাগী লুক দিয়ে তাকালো, পরে আবার হেসে দিল। আব্দুল সবার সামনে গিয়ে সালাম দিল। সালামের উত্তর পেয়ে আব্দুলের আম্মুর কাছে বসে পড়ল। আম্মু আপনাকে নিয়ে হসপিটালে যাব, আপনি কষ্ট করে একটু রেডি হয়ে নিয়েন। আচ্ছা, দাদুমণিকে আমার কাছে দাও তো। রাত্রি আব্দুলের আম্মুর কোলে দিয়ে রান্নাঘরে যেতে নিবে, তখনই আব্দুল বলল, আপনি কি চা নিয়ে আসতে যাচ্ছেন নাকি? ওয়েট, আমি একটু চা বানানো দেখব। আব্দুল কথাটা বলে রাত্রির পিছন পিছন রান্নাঘরে গেল। রাত্রি আব্দুলকে চা বানাতে দেখাতে যাবে, তখনই আব্দুল পিছন থেকে জড়িয়ে ধরে বলল, চা বানাতে হবে না, 1 কাপ হলেই দুজন একসাথে খাবো। এই ফাজিল, ছাড়ো, কেউ এসে যাবে কিন্তু। কেউ আসবে না। আব্দুল রাত্রিকে নিজের দিকে ঘুরিয়ে চা কাপে ঢেলে রাত্রিকে খেতে দিল। রাত্রি চুমুক দিতে ঠিক সেই জায়গায় চোট লাগিয়ে চুমু দিয়ে বলল। আব্দুলের কথা শুনে রাত্রি ফিক করে হেসে দিয়ে বলল। সরো ফাজিল, চিনি ছাড়া চা মজা হয় কিভাবে? আব্দুল রাত্রির ঠোঁটে চুমু দিয়ে বলল। এই তো চিনি নিয়ে নিলাম। রাত্রির আব্দুলের পাগলামি দেখে হাসতে লাগলো। আব্দুল মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি হাসতে হাসতে সামনের দিকে ঘুরে চায়ের কাপে চিনি দিয়ে গুলাতে লাগলো। তুলি চায়ের কাপ রাখতে এসেছে। ওদের এসব দেখে জোরে হেসে উঠলে সাথে সাথেই রাত্রি আব্দুল হাসির শব্দ শুনে পিছনে ঘুরে তুলিকে দেখে বলল। বাহ, কি রোমান্টিক দুলাভাই আমার। শোনো, রোম্যান্স রুমে গিয়ে করো, রান্নাঘরটা ছেড়ে দাও। রাত্রি তুলির কথা শুনে রাগে লুক নিয়ে আব্দুলের দিকে তাকালে আব্দুল মাথার পিছনে হাত দিয়ে বলল। আপনি এখানে কি করছেন? আমি তো চায়ের কাপগুলো রাখতে এসেছি। আমি সত্যি সত্যি ভাবতে পারিনি এমন দৃশ্য দেখবো। আগে জানলে আসতামই না। কথাটা বলেই হাসতে হাসতে বের হয়ে গেল। আব্দুল রাত্রিকে আবার ধরতে যাবে, রাত্রি হালকা করে ধাক্কা দিয়ে বলল। যাও তো রুমে। তুলি না হয়ে যদি আম্মু আসতো তাহলে কি হতো? যাও এখান থেকে। আরে বাবা, এভাবে তাড়িয়ে দিচ্ছেন কেন? চাটাই তো খেতে দেন। রাত্রি আব্দুলের হাতে চাটা দিয়ে চলে গেল। মিটি মিটি হেসে আব্দুল অসহায় মতো রাত্রির চলে যাওয়ার দিকে তাকিয়ে চা খেতে লাগলো। চা খেয়ে কাপ ধুয়ে রান্নাঘর থেকে বের হলো। তুলি আব্দুলকে দেখে হাসা শুরু করলো। আব্দুল লজ্জা পেয়ে গেল। আব্দুলের আম্মু জিজ্ঞেস করলো। কি হয়েছে তুলি? তুমি দেখছি অনেকক্ষণ ধরে হাসছো। আমাদের বলো, আমরাও একটু হাসি। আব্দুলের আম্মুর কথা শুনে রাত্রি আব্দুল লজ্জা পেয়ে গেল। তুলির দিকে রাগী লুক নিয়ে তাকাতেই তুলি হেসে হেসে বলল। আন্টি, ওইটা আপনাদের শোনা যাবে না। তুলি, তোর না ভার্সিটিতে ক্লাস আছে? রেডি হওয়া বাদ দিয়ে এখানে বসে থেকে হি হি করে হাসছিস কেন? আপু, আজকে শুক্রবার। ও, যা পড়তে বসে কা। আমাকে যেতে হবে না। তুমি আর ভাইয়া রুমে যাও। তোমাদের রুমে যাওয়া দরকার। কথাটা বলে তুলি হাসতে লাগলো। আব্দুলের আম্মু রাত্রির আম্মু বুঝতে বাকি রইল না। রাত্রির আম্মু রাগী লুক নিয়ে তাকালে তুলি হাসি থামিয়ে চলে গেল। রাত্রি সোফায় বসতেই আব্দুল সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। 10টার দিকে রেডি হয়ে নিচে নামলো। খাবার খেয়ে ওর আম্মুকে নিয়ে বের হলো। রাত্রি যেতে চাইলে আব্দুল নিল না। আব্দুল বাইরে গিয়ে একটা রিক্সা নিল। দুজন উঠে হসপিটালের দিকে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতেই হঠাৎ আব্দুলের আম্মু বলে উঠল। আব্দুল, তুমি আমার জন্য এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিলে? হ্যাঁ, আম্মু, আপনি তো আমাকে বলেছেন সব সময় ভালো কাজ করতে।
আর ডিভোর্সি মেয়েকে বিয়ে করা তো খারাপ কিছু না। আর উনি অনেক ভালো, ওনার আব্বু আম্মু অনেক ভালো, সেখানে আমার কোনো সমস্যা নাই। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, উনি যদি খারাপ হতো তাহলে আমাকে কখনোই বিয়ের সময় বলতো না টাকা কোর্স দিবে, তাকে বিয়ে করতে হবে না। উনি আমাকে বারবার ভেবে দেখতে বলেছে। আম্মু, আমি ওনার সাথে যতটা মিশে বুঝলাম, উনি শুধু একটু ভালোবাসা চায়। আর ভালোবাসা দিতে তো আর পয়সা লাগে না, একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা পেতে চায়। আমারও রাত্রিকে অনেক ভালো লেগেছে, কথা বলার কারণ ভঙ্গি অনেক ভালো, কিন্তু তুমি আমার একমাত্র সন্তান, আমি চাচ্ছিলাম না আমার জন্য তুমি এভাবে বিক্রি হয়ে যাও। আম্মু, আমি বিক্রি হয়েছি এটা আমি মানছি, চিন্তা করবেন না। আপনি সুস্থ হয়ে যান আর আমি আবার পড়াশোনা শুরু করব, সাথে জব করব ইনশাল্লাহ। একদিন আমি ঠিক ওনার 15 লাখ টাকা ফিরিয়ে দিব। ফি আমানিল্লাহ। আব্দুল আর আব্দুলের আম্মু দুজন গল্প করতে করতে হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে চেক আপ করে ডক্টরের সাথে কথা বলে হসপিটাল থেকে বের হলো। রাত্রি অনেকবার কল দেওয়াতেই আব্দুল কল ব্যাক করলো। কল রিসিভ করতেই আব্দুল বলল, আসসালামু আলাইকুম, আপনি কল দিয়েছিলেন? দুঃখিত, খেয়াল করি নাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন কোথায়? আমরা কেবল হসপিটাল থেকে বের হইলাম। মিষ্টি আম্মু কি করে? দুধ খাচ্ছে। ও আচ্ছা, থাকেন, বাসায় গিয়ে কথা হবে। আব্দুল কথাটাই বলেই যে ফোনটা রাখতে যাবে সাথে সাথেই আব্দুলের আম্মু আব্দুলকে ধাক্কা মেরেই ফেলে দিলে আব্দুল সোজা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে হাতে ব্যথা পেয়ে পড়ে গেল। আব্দুল একটা শব্দ শুনে সামনের দিকে তাকাতেই দেখি একটা ট্রাক রিক্সাটা ভেঙে গুঁড়া করে ফেলেছে। আব্দুলের আম্মু রিক্সার সাথে ঝুলেই পড়ে আছে। রিক্সাওয়ালা সামনের চাকার নিচেই পড়ে আছে। আব্দুল চিৎকার দিয়ে উঠল। আম্মু! কথাটা বলেই আব্দুল উঠে দৌড়ে গিয়ে ওর আম্মুর কাছেই চলে গেল। সবাই আব্দুলের ঘিরেই ধরলো। আব্দুল ওর রিক্সা সরিয়ে দিয়ে ওর আম্মুকে ধরে, ঘুরে শুয়ে দিয়ে ডাকতে লাগলো, আম্মু, এ আম্মু, চোখ খুলেন। আম্মু, এ আম্মু, আমার অনেক ভয় করছে। আম্মু, চোখ খুলেন। আব্দুল ডাকাডাকিতে আব্দুলের আম্মু জোরে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুলে আব্দুলের গালে হাত দিয়ে বলল, আব্বু তুমি ঠিক আছো? আব্দুলের আম্মু কথাটা বলেই আব্দুলের কোল থেকেই ঢলে পড়লো। মুখের কাছ থেকেই হাত পড়ে গেল। আব্দুল চিৎকার করে উঠলো। একজন চেক করে বলেই আব্দুলের আম্মু আর বেঁচে নাই। আব্দুল যেন পাগলের মতো করতে লাগলো। আম্মু গো আম্মু, আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আম্মু গো আম্মু, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আপনি যে আমার শেষ ভরসা ছিলেন, সেই আপনি আমাকে একা করে চলে গেলেন। আম্মু গো আম্মু, এভাবে চলে যায়েন না। আব্দুলের কান্না শুনিয়ে সবাই চোখের পানি আর ধরেই রাখতে পারলো না। আর এদিকে রাত্রি ফেসবুকিং করছিল। হঠাৎ একটা লাইভ দেখে চোখ থমকে গেল। রাত্রির হাত থেকে ফোন পড়ে গেল। রাত্রি এক মুহূর্ত অপেক্ষা না করে মিষ্টিকে রেখে দৌড়েই নিচে নেমে গেল। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, রাত্রি, কোথায় যাচ্ছিস এভাবে দৌড়ে? আম্মু, রাত্রিকে দেখো। আম্মু, আব্দুল। রাত্রি এইটুকু কথা বলেই দৌড়ে বের হয়ে গেল। রাত্রি ওর গাড়ির চাবির জন্য আবার দৌড়ে ভিড়তে এসেছে। ওর আম্মুর রুম থেকে গাড়ির চাবি নিয়ে দৌড়ে চলে গেল। গাড়ি নিয়ে সোজা অ্যাক্সিডেন্টের জায়গাতেই পৌঁছে দেখে কেউ নাই, কিছু মানুষ শুধু আফসোস করছে। রাত্রি নেমেই ওনাদের জিজ্ঞেস করলো, ভাই, এখানে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মানুষগুলো কোথায় গেছে? লোকটাই বলে দিল পুলিশ এসেছে, নিয়ে গেছে। রাত্রি আর দেরি না করে থানার উদ্দেশ্যেই বের হলো। থানায় গিয়ে দেখে আব্দুল ওর আম্মুর পাশে বসে পাগলের মতো কান্না করছে। রাত্রি গিয়ে আব্দুল রাত্রিকে জড়িয়ে ধরে বলল, আপনি এসেছেন, আম্মুকে বলেন না চোখ খুলতে। আম্মু কেন চোখ খুলছে না? আম্মু কি বুঝতে পারছে না আমি তাকে এই অবস্থায় দেখতে পারছি না? আম্মুকে বলেন না আমার সাথে কথা বলতে, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আব্দুলের কান্না শুনি আর আব্দুলের পাগলামি দেখে ওখানকার থাকা পুলিশদের চোখের পানি চলে এসেছে। রাত্রি নিজেকে ধরে রাখতে পারলো না। আব্দুলকে বুকে জড়িয়ে বলল, আব্দুল, শান্ত হও। আন্টি আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। আন্টি যে আর বেঁচে নেই। আব্দুল, এভাবে ভেঙে পড়ো না। না, আপনি মিথ্যা বলছেন, আমার আম্মু বেঁচে আছেন। এই আম্মু, উঠেন না, সবাইকে প্রমাণ করে দেন আপনি বেঁচে আছেন। আব্দুল পাগলামি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। রাতের আম্মু আব্বুকে কল দিয়ে থানায় আসতে বলল। সবাই চলে আসলে পুলিশের সাথে কথা বলে আব্দুলের আম্মুকে আর আব্দুলকে নিয়ে চলে আসে। আব্দুলের জ্ঞান ফেলে আম্মু বলি চিৎকার দিয়ে ওঠে। আব্দুলকে রাত্রি শক্ত করে ধরে বলল, আব্দুল, এভাবে ভেঙে পড়ো না। আব্দুল, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। শেষবারের মতো তোমার আম্মুকে দেখে নাও। যাও আব্দুল।
আব্দুল দৌড়ে ওর আম্মুর খাটিয়ার কাছে গিয়ে লাস্ট বারের মতো মুখটাই দেখে কান্না করতে লাগলো। রাত্রির আব্বু আব্দুলকে ধরে নিয়ে গেল। আব্দুলকে পাঞ্জাবি পরিয়ে অজু করিয়ে নিয়ে গেল। জানাজা পড়িয়ে আব্দুলের আম্মুকে কবর দিতে চলে গেল রাত্রির নিজস্ব কবরস্থানে। আব্দুল ওর আম্মুকে কবর দিয়ে দিল। সবাই চলে গেলেও আব্দুল কবরের পাশে বসে থেকে কান্না করতে করতে বলল, আম্মু গো, আমি নিজেকে নিজে সামলাতে পারছি না। আমি জানি এভাবে কান্না করে আমার ঠিক হচ্ছে না, কিন্তু আম্মু আমি আমার মনকে কিভাবে বুঝাবো? আপনি যে আমার প্রাণ ছিলেন, প্রাণ চলে গেলে কিভাবে নিজেকে সামলাবো আম্মু? আব্দুল কথাগুলো বলেই কান্না করতে লাগলো। রাত্রি আব্বু আব্দুলকে ধরে তুলে নিয়ে যেতে লাগলো। আব্দুল দৌড়ে আবার কবরের পাশে গিয়ে কান্না করতে করতে বলল, আঙ্কেল, আমি আম্মুকে ছাড়া কিভাবে একা চলে যাব? আমি যে আম্মুর মুখ না দেখে এক মুহূর্ত থাকতে পারি না। আম্মুর মুখে বাবা ডাক না শুনলে যে আমার ঘুম ভাঙতে চায় না আঙ্কেল। আমার আম্মু তো আমায় ছেড়ে চলে গেল। আম্মু কেন আমাকে তখন ধাক্কা দিল? আর যদি আম্মুর সাথে একা সাথে চলে যেতে পারতাম তাহলে ভালোই হইতো। আব্দুলের কথাগুলো শুনে রাত্রির আব্বুর চোখের পানি মুছে আব্দুলকে বুঝিয়ে বাসায় নিয়ে আসলো। 5 দিন পর রাত্রি আব্দুলের কাছে বসে বলল, আব্দুল, এভাবে না খেয়ে কতদিন থাকবে? তুমি কি ভাবছো তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখে তোমার আম্মু অনেক ভালো থাকবে? আপনার যদি প্রিয় মানুষ মারা যেত তাহলে বুঝতে পারতেন। আপনার তো হারাই নাই, হারিয়েছে তো আমার। তাই আমার ব্যথা আমি বুঝবো, আপনি আমার ব্যথা অনুভব করতে পারবেন না। আব্দুল কথাটা বলেই ব্যালকনির দিকে চলে গেল। রাত্রি আর কিচ্ছু বলল না। রাত্রির মনটাই খারাপ হয়ে গেল। রাত্রি মিষ্টিকে কোলে নিয়ে মিষ্টিকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ করে আব্দুলের ফোন কল আসলো। আব্দুলকে রাত্রি ডাক দিল। আব্দুল, তোমার ফোন বাজে। আব্দুল ব্যালকনি থেকে এসেছে। ফোনটা হাতে নিয়ে দেখে থানা থেকে কল এসেছে। আব্দুল কলটা রিসিভ করলেই পুলিশ আব্দুলকে যা বলল, আব্দুল যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। পুলিশ আব্দুলকে বলল, আপনাদের গাড়িটি ইচ্ছে করেই ধাক্কা দেওয়া হয়েছিল। আমি ড্রাইভারকে ধরেছি। ওনাকে মারার পর সব সত্যিই বলে দিয়েছে। আব্দুল কথাটা শুনেই ওনাকে কে মারতে বলেছে? পুলিশ বলল, শরীফ তালুকদার। কথাটা শুনেই অবাক হয়ে গেল। আব্দুল বলল, শফিক তালুকদার? আচ্ছা, ওনাকে ছেড়ে দেন, বাকিটা আমি দেখছি। পুলিশ আব্দুলের কথা শুনে অবাক হয়ে গেল। আপনি কি বলছেন? উনি আপনার আম্মুকে মেরে ফেলেছে আর আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? আব্দুল এক হাত মুষ্টিবদ্ধ করে বলল, ওনার কি দোষ? আসল কালপিট যে তাকে ধরতে পারবেন? পারবেন না। তাকে ধরার জন্য অনেক প্রমাণ লাগবে। হুদাই ওই লোকটাকে ধরে লাভ নাই। ওকে একদিন জেলে রাখতে পারবেন না। একবার বাইরে নিয়ে যাবেন তো ওনার মৃত্যু নিশ্চিত। আব্দুলের কথা শুনে অবাক হয়ে গেল। পুলিশ বলে, লোকটা অলরেডি মারা গেছে, বিষ খেয়েছিল মনে হয়। আচ্ছা, আমি রাখছি, পরে আপনার সাহায্য লাগলে জানাবো। আব্দুল কথাটা বলেই ফোনটা রেখে হাতের কাছে থাকা গ্লাসটা সজোরে আছাড় মারল আর চিৎকার করে উঠল। রাত্রি ভয় পেয়ে গেল। আব্দুল হাঁটু গেড়ে বসে পড়ল, কান্নায় ভেঙে পড়তে লাগলো আর বলতে লাগলো, আমি আপনাকে শান্তিতে থাকতে দিব না। আমি আপনাকে তিলে তিলে মেরে ফেলবো। আমার থেকে আমার আম্মুকে কেড়ে নিয়েছেন, আমি আপনার থেকে সব কিছু কেড়ে নিব। কথাগুলো বলেই কান্না করতে লাগলো। রাত্রি আব্দুলের কাঁধে হাত দিয়ে বলল, আব্দুল কে কল করেছিল? আর কি হয়েছে? বের করে কি বলছো? আমার আম্মুকে ওরা বাঁচতে দিল না। আমার আম্মুকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। আমাকে নিয়ে এত দূর চলে এসেছে আম্মু। তারপর ওই আমার আম্মুকে মেরে ফেললো। কার কথা বলছো? আমার জন্মদাতা পিতার কথা বলছি। আব্দুলের কথা শুনেই রাত্রি যেন থমকে গেল। রাত্রি আব্দুলকে বলল, কি বলছো? তোমার আব্বু কোথা থেকে আসলো? আব্দুল বসা থেকে উঠে চোখ মুছতে মুছতে বলল, না, আমি আর কাঁদবো না। আমি আমার আম্মুর প্রতিশোধ নিতেই হবে। আমার থেকে আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছে না, আমি ওদের প্রতিটা ঘুম নির্ঘুম করে ছাড়বো। আব্দুল কথাটা বলেই আলমারি থেকে ব্যাগ বের করে। জামা কাপড় তুলতে লাগলো ব্যাগে। রাত্রি আব্দুলকে বলল, আব্দুল কোথায় যাবে? রাঙ্গাপুর গ্রামে। কি বলছো? ওইখানে কেন যাবে? আব্দুল রাত্রির কোল দেখে মিষ্টিকে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর রাত্রির কোলে তুলে রাত্রির কপালে চুমু দিয়ে বলল, বউ, আমি আমার জন্মস্থানে যাচ্ছি। আমি জানি না আমি বেঁচে আসতে পারবো কি না। যদি বেঁচে আসি তাহলে আপনার সাথে সুখে একটা সংসার করব। আর যদি বেঁচে না থাকি আমায় আপনি ক্ষমা করে দিয়েন। শুধু একটাই কথা মনে রাখেন, আমি আপনাকে ভালোবাসি। আর আমি যদি 1 বছরের ভিতরে না ফিরি তাহলে আপনি অন্য একটা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েন।
আব্দুলের কথা শুনে রাত্রি আব্দুলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আব্দুল, আমাকে ছেড়ে চলে যাও না। আমি তোমার বিপদের মুখে ছেড়ে দিতে পারবো না। আব্দুল, চাও না? আমাকে যেতে হবে, ওদের পাপের শাস্তি ওদের পাওয়ার সময় হয়ে গেছে। আব্দুল, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমাকে বলবে প্লিজ, কি এমন হয়েছে? কেন তুমি প্রতিশোধ নিতে চাচ্ছ? আব্দুল রাত্রির কোনো কথার উত্তর না দিয়ে কপালে চুমু দিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। 18 বছর পর। আব্বু, এই আব্বু ওঠো না, চাচু আর সবাই তোমাকে ডাকছে। বাবা আর একটু ঘুমাই, অনেক ক্লান্ত লাগছে। ওদের বললো আমি যেতে পারবো না। আব্বু, ভাইয়ার হবু শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, তাড়াতাড়ি ওঠো, এভাবে শুয়ে থাকলে মানুষ কি বলবে? আসুক তখন উঠবো, তুমি যাও তো। আব্দুল কথাটা বলে ঘুরে ঘুমিয়ে পড়ল। রায়হান বাধ্য হয়েই চলে গেল। নিচে গেলেই রায়হানের আম্মু বলে উঠল, কি ব্যাপার, তোমার আব্বু উঠলো না? না, আব্বু বলে যখন মানুষজন আসবে তখনই উঠবে। আচ্ছা বাদ দাও, জার্নি করেছে তো তাই হয়তো অনেক ক্লান্ত হয়ে পড়েছে। রায়হান আর কিছু না বলে দৌড়েও চাচাতো ভাইয়ের কাছেই চলে গেল। 10টার দিকে রায়হানের চাচাতো ভাইয়ের হবু শ্বশুর বাড়ি থেকে মানুষজন চলে আসলো। রায়হান আবার আব্দুলকে ডাকতে যায়, গিয়ে দেখে আব্দুল একটা পাঞ্জাবি পরেছে, সাথে চোখে চশমা পরে নিল। রায়হানের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? ভাইয়ার হবু শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছে। আচ্ছা চলো। আব্দুল রায়হানের হাত ধরে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। আব্দুল বসার ঘরে গিয়ে সালাম দিল। সালামের উত্তর নিতেই মানুষগুলো আব্দুলের দিকে তাকাতেই আব্দুল চমকে গেল। আব্দুলকে দেখে আব্দুলের চাচাতো ভাই রাকিব বলল, আঙ্কেল, এইটা আমার বড় চাচ্চুর ছেলে আব্দুল। এইটা রনির নানা, শ্বশুর, নানি, শাশুড়ি, খালা, খালু। রায়হান আব্দুলকে পিছন থেকে বলল, আব্বু চলো, বসবে। এইটা কি আপনার ছেলে? তুলির কথা শুনে আব্দুল ভাবনার জগৎ থেকে বের হলো। রায়হানের দিকে একবার তাকালো, তুলির দিকে একবার তাকালো। হ্যাঁ, আমি আব্বুর ছেলে। খালামণি আয়ান ভাইয়া আসে নাই? না, তোমায় আয়ান ভাইয়া তোমার ভাবুকে ছাড়া থাকতে পারবে না তো। ও আচ্ছা। রায়হান কথাটা বলে দৌড়েই চলে গেল। তুলি আব্দুলকে বলল, দাঁড়িয়ে আছেন কেন, বসেন। আব্দুল রাকিবের পাশে গিয়ে বসলো। মাথা নিচু করে রাখলেই সবাই কিছুটা অবাক হয়ে যায়। রাকিব আব্দুলকে বলল, কি ব্যাপার, তুই এভাবে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, কার সাথে রনির বিয়ে ঠিক করেছো ভাইয়া? কেন, আপনি জানেন না কার সাথে বিয়ে ঠিক করেছে? দুঃখিত বেআইন, আসলে আমার ভাই তো দেশের বাইরে ছিল, তাই ওকে কিছু বলা হয় নাই। অনেক ব্যস্ত থাকে কাজ নিয়ে। গতকাল রাতে দেশে এসেছে। ও আচ্ছা, তো বেআইন তো জানেন না কার সাথে বিয়ে ঠিক হয়েছে? আমি কি বলবো কার সাথে বিয়ে ঠিক হয়েছে? জি বলেন। আমার একমাত্র ভাগ্নি তানিশা রহমান মিষ্টির সাথে বিয়ে ঠিক করতে এসেছে। তুলির মুখ থেকে কথাটা শুনে আব্দুল বসা থেকে উঠে বলল, না, এটা বিয়ে হবে না। সবাই অবাক হয়ে গেল। রাকিব আব্দুলকে হাত ধরে টান দিয়ে বসিয়ে দিয়ে বলল, আব্দুল, কি বলছিস? না মানে মিষ্টি মামনি কি আমার ভাতিজাকে পছন্দ করে? দেখেন, মিষ্টি রাজি না হইলে এই বিয়ে কোনোভাবে হবে না। কেন? আমাদের মেয়ে রাজি হোক বা না হোক, ওতে আপনার কি? আমরা যা বলবো তাতেও রাজি হতে বাধ্য। কখনোই ওই বাধ্য না। ওই যার সাথে সারা জীবন সংসার করবে, আমার মনে হয় আগে ওদের একে অপরে চেনা উচিত, তারপর যদি ভালো লাগে তাহলে বিয়ে করবে। বাহ, এটা কি আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি। সমস্যা নেই, মিষ্টি রনিকে ভালোবাসে আর রনিও মিষ্টিকে ভালোবাসে, তাই সব জেনে শুনে আমরা বিয়েতে সিদ্ধান্ত নিয়েছি। আর আমি মনে করি মিষ্টিকে নিয়ে ভাবার জন্য আমরা আছি, অন্য কাউকে ভাবতে হবে না। আচ্ছা, মিষ্টি কোনো ছবি আছে? না মানে আমারও তো দেখা দরকার। আমার ভাতিজার বউ কেমন দেখতে হয়েছে, সরি মানে দেখতে। দুঃখিত, আমার মনে হয় বিয়ের পর দেখা আপনার জন্য ভালো। আব্দুল কিছু বলতে যাবে, সাথে সাথেই আব্দুলের ফোনটা বেজে উঠলো। আব্দুল অনুমতি নিয়ে কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করলো। কথা বলা শেষ করে সবার সামনে গিয়ে বলল, ভাইয়া, ওনাদের আপ্যায়নে কোনো কমতি যেন না থাকে। আর বিয়ের ডেট কবে দাও আমাকে বলো, আমি সময় মতো চলে আসবো। আমাকে আবার লন্ডনে যেতে হবে। কি বলছি, এই তো গতকাল আসলি আবার। হ্যাঁ, আচ্ছা আমি আসছি, আসসালামু আলাইকুম। আব্দুল কথাটা বলেই রুমে চলে গেল। লাগেজ গুছিয়ে রেডি হয়ে নিল। ম্যানেজারকে দিয়ে
ফ্লাইটের টিকিট কেটে নিল। তারপর লাগেজ নিয়ে সিঁড়ি ভেঙে নিচে আসলেই রায়হানের আম্মু বলে উঠল, তুমি আবারও চলে যাচ্ছ? জি, রায়হানের খেয়াল রাখেন। আব্দুল কথাটা বলেই সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 2 মাস পর রনির মিষ্টির বিয়ে হয়ে যায়। আব্দুল কাজের চাপে আসতেই পারে না। 3 মাস পর আব্দুল দেশে ব্যাক করে। এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ি করে বাসায় চলে আসে। বাসার ভিতরেই নেমে পড়ল। লাগেজ নিয়ে সদর দরজায় নক করলে কাজের মেয়ে খুলে দিল। আব্দুলের হাত থেকে লাগেজ নিয়ে যেতে লাগলো, আর একটা আব্দুল নিজেই নিয়ে গেল। বসার ঘরে যেতেই রায়হান আব্বু বলে ডাক দিয়ে দৌড়ে এসে আব্দুলকে জড়িয়ে ধরল। আব্দুল রায়হানকে কোলে তুলে নিয়ে আদর করে বলল, সরি বাবা, দেরি করে আসতে হলো। আমার চকলেট দাও। সবার জন্য সবকিছু এনেছি, তোমার চকলেটও আছে। রায়হানকে কোল থেকে নামিয়ে দিয়ে লাগেজ নিয়ে সামনের দিকে এগিয়ে যত যেতে লাগলো, বুকের ভিতরে থুকথুক করতে লাগলো। আর কয়েক পা সামনে যেতেই আব্দুল থমকে গেল। আব্দুল অবাক দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি আব্দুলের দিকে এগিয়ে আসতে যাবে, সাথে সাথে রায়হানের আম্মু এসেছে বলল, আব্দুল, তুমি চলে এসেছো? আসো, বেআইনের সাথে পরিচয় করিয়ে দিই। আব্দুল হাত ধরে কাছে নিয়ে যেতে রাত্রির চোখের পানি টলমল করতে লাগলো। নিজেকে সামনে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন না দেখে বোঝা যাচ্ছে। আপনি অনেক ভালো আছেন বউ বাচ্চা নিয়ে। বেআইন তো চমৎকার মানুষ। রনি, মিষ্টি মামনি কোথায়? আর বলো না, বৌমা রান্নাঘরে গেছে। কেন? আমাদের সবার জন্য চা বানাতে গেছে। কি? ওইটুকু মেয়েকে দিয়ে চা বানাতে কে বলেছে? এখনই মিষ্টি মামনিকে রান্নাঘর থেকে আসতে বলো। আব্দুলের কথা শুনে সবাই আটকে উঠল। রায়হানের আম্মু দৌড়ে গিয়ে মিষ্টিকে রান্নাঘর থেকে নিয়ে এসেছে। আব্দুলকে সামনে দাঁড় করালে মিষ্টি ভয়ে কাঁপতে লাগলো। আব্দুল মিষ্টিকে দেখে ওর চোখের পানি যেন ধরেই রাখতে পারলো না। মিষ্টিকে সোজা শক্ত করে জড়িয়ে ধরলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। আব্দুল মিষ্টির সারা মুখে চুমু দিতে লাগলো। মিষ্টি রেগে ধাক্কা দিয়ে আব্দুলকে সরিয়ে দিয়ে বলল, দেখেন, আপনি আমার চাচা শ্বশুর, তাই লিমিটের ভিতরে থাকেন। আমি আপনার ভাতিজার স্ত্রী, আমার সাথে একদম বাজে আচরণ করতে আসবেন না। আমি কিন্তু অন্য মেয়েদের মতো না। অন্যায় দেখলে প্রতিবাদ না করে চলে যাব। মিষ্টির কথা শুনিয়ে রনি রেগে গেল। রনি মিষ্টির গায়ে হাত তুলতে যাবে, সাথে সাথেই আব্দুল রনির হাত ধরে রাগী লুক নিয়ে বলল, একদম মিষ্টি গায়ে হাত তুলবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। মিষ্টি আম্মু, তুমি বলতে থাকো, তোমার কথা শুনতে অনেক ভালো লাগছে। উনি আমার স্বামী, আমার গায়ে হাত তুলতে পারে। আপনি ওনাকে শাসন করার কে? আব্দুল কথা শুনে সবাই যেন হাঁ হয়ে গেল। মিষ্টি রাগী লুক নিয়ে বলল, মাশাল্লাহ, আপনি নিশ্চিত তুলি আপু এইসব শিখে দিয়েছে? তুলি আপু ছাড়া এমন কঠোর কেউ নাই ওই ফ্যামিলিতে। ভাগ্যিস তোমার আম্মুর মতো হও নাই। খুব ভালো আম্মুটা, সবসময় এভাবে অন্যায় প্রতিবাদ করবে। রনি, তোমার চাচু কি পাগল নাকি? আমি এত অপমান করলাম, উল্টা উনি হাসতেছে আর এইসব কি বলে? স্টপ মিষ্টি, তোমার লিমিটের ভেতরে থাকো। ভুলে যাও না তুমি এই বাড়ির নতুন বউ। এভাবে কথা বলার শিক্ষা আমি তোমায় দেই নেই। আর উনি তোমার বাবার বয়সী। উনি তোমায় ভালো মনে জড়িয়ে ধরেছে। এখানে ভুলের কিছু তো আমি দেখছি না। উফ, আমার মেয়েকে বোকা দিবে না তো। মিষ্টির কথা শুনে আব্দুলের অনেক হাসি পেতে লাগলো। আব্দুল হাসতেই হাসতেই বলল, আব্দুলের কথা শুনে সবাই অবাক হয়ে তাকাতেই আব্দুল কথা ঘুরিয়ে বলল, আরে সবাই এভাবে তাকিয়ে আছো কেন? মিষ্টি তো আমার মেয়ের মতো। আচ্ছা শোনো, এই লাগেজটাই তোমার, এখানে তোমার বিয়ের গিফট আছে। আর হ্যাঁ, সবাই একটা কথা বলি, কান খুলে শুনে নাও। মিষ্টি এই বাড়িতে যা বলবে তাই শুনবে। সবাই ওকে ওর মতো থাকতে দিবে। কেউ কখনোই ওর মনের বিরুদ্ধে কাজ করাবে না। আচ্ছা, সবাই শুনবে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। আব্দুল কাজের বইয়ের হাত থেকে লাগেজ নিয়ে চকলেট খেলনার জিনিসপত্র বের করতে রায়হানের হাতে দিবে, তখনই সিঁড়ির উপর থেকে কেউ বলে উঠল, আম্মু, তোমার ফোনটা দাও তো, আমি একটু গেম খেলবো। এখানে একা ভালো লাগছে না তো, রায়হান তো আমার সাথে খেলেই না। হ্যাঁ, রাত্রি আয়নের দিকে তাকিয়ে বলল, তোমার রায়হানের আব্বু এসেছে, তাই তোমার সাথে খেলতে পারছে না। তুমি কাজ করো, তুমি আপুর ব্যাগ থেকে বই বের করে পড়ো। আব্দুল অবাক হয়ে গেল। আয়ান রাত্রির কথা শুনেই চলে গেল। আব্দুল রাত্রির দিকে তাকিয়ে বলল,
এই ছেলেটা কে? আরে আব্বু, তুমি আয়ান ভাইয়াকে চেনো না? আয়ান ভাইয়া তো ভাবির ছোট ভাই। আব্দুল অবাক হয়ে রাত্রির দিকে তাকিয়ে বলল, আপনি বিয়ে করেছেন? আর বিয়ে করলে আপনার এত বড় বাচ্চা কিভাবে আসে? এই ছেলেটা রায়ানের বড় হইলে তো আপনার সন্তান হওয়ার কথা না? আপনি কি দত্তক নিয়ে এসেছেন নাকি? কি যাতা বলছেন? আয়ান আমার মায়ের পেটের ভাই। আয়নকে কেন দত্তক নেয় নেই? আয়ন আমার পেটের সন্তান। ওর বাবাও আমি, ওর মাও আমি। ঠিক বুঝতে পারলাম না। মিষ্টি আয়নের বয়স কত? ওই তোমার কয় বছর ছোট? আয়ান আমার 3 বছরের ছোট। আর আপনি আমার আম্মুকে কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, দেখেন, আপনার কোনো অধিকার নাই আমার আম্মুর সাথে এভাবে কথা বলার। আব্দুল, তুই একটা কোন ধরনের কথা বলছিস? তুই কি অফিসের কাজ করে করে পাগল হয়ে গেছিস নাকি? প্লিজ তোমরা চুপ করবে? আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে প্লিজ বলবেন আয়ন কার সন্তান? ওফ, আপনার সমস্যা কি? আমি অবৈধ কাজ করছিলাম, সেখান থেকে ওই এসেছে, আর কিছু বলবেন? প্লিজ বাজে কথা বলবেন না। আপনি ওকে নিশ্চয়ই দত্তক নিয়ে এসেছেন। না, আমি আয়ানের জন্মদাত্রী মাতা। আয়ান আমার দ্বিতীয় স্বামীর ভালোবাসা ছিল। প্লিজ আর আমার মুখ খোলাবেন না। কথাটা বলেই রাত্রি চলে যেতে লাগলো। আব্দুল যেন খুশিতে চোখের পানি ঝরতে লাগলো। আব্দুলের ব্যবহার দেখে কেউ কিছুই বুঝতেই পারলো না। আব্দুল দৌড়ে রনির রুমে গিয়ে আয়ানকে কোলে তুলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়ান অবাক হয়ে গেল। আয়ান বলল, আঙ্কেল, কে আপনি? আমাকে এভাবে আদর করছেন কেন? আব্দুল আয়ানের কপালে চুমু দিয়ে বলল, তোমার আম্মুকে জিজ্ঞেস করো আমি কে। আচ্ছা আব্বু থাক, আমি ফ্রেশ হয়ে নেই। আব্দুল আয়ানকে ছেড়ে রুম থেকে বের হয়ে গেল। আব্দুল রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে পোশাক পরিবর্তন করে নিল। বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবতে লাগলো। ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে। আয়ান রায়হানকে খেলতে বলছে, কিন্তু রায়হান উঠছে না। আব্দুল আয়ানের পাশে বসে আয়ানকে বলল, চলো আমি তোমার সাথে খেলবো। আব্দুল আয়ানের সাথে উঠোনে চলে গেল। রায়হান ক্রিকেট ব্যাট আর বল নিয়ে আসলো। আব্দুল ব্যাটিং করতে লাগলো। আয়ান বোলিং করতে লাগলো। সবাই বারান্দায় বসে ওদের খেলা দেখতে লাগলো। রনিকে আয়ান বলে, দুলা ভাই, আপনিও আসেন না, তিনজন খেলে মজা হচ্ছে না। রায়হানের আম্মু বলে উঠল, আব্দুল, একটা কথা বলি, রেগে যাবে না তো? না বলেন। আমরাও একটু খেলি। না না, আপনার সাথে আমি জীবনেও পারবো না। আপনি ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন। আরে, আমরা মেয়েরা এক দল আর তোমরা ছেলেরা এক দল হয়ে গেল। রনি, রাকিব ভাইয়া, সাজু ভাইয়া আর ওরা তো অনেক ভালো খেলে। তুমি ছাড়া সবাই অনেক ভালো খেলে। রায়হানের আম্মু কথা শুনে সবাই খেলার জন্য রাজি হয়ে গেল। রাত্রিও রাজি হয়ে নিল। ছেলেরা এক দল আর মেয়েরা এক দল হয়ে গেল। দুই দল কয়েন দিয়ে টস করলো। মেয়েদের দল ব্যাটিং করবে, ছেলেদের দল বল করবে। খেলা শুরু হয়ে গেল। আব্দুল দৌড়াদৌড়ি করতে করতে গেমে একাকার হয়ে গেল। মেয়েদের দল খেলে 120 রান করে ফেললো। ছেলেদের পোলাপ হইলে আব্দুল বারান্দায় বসে আয়ানকে রায়হানকে কোলে বসে রুমাল দিয়ে ঘাম মুছিয়ে দিল। আর নিজে ঘাম মুছতে মুছতে বলল, উফ, মিষ্টি তুমি এত ভালো খেলতে শিখলে কোথায়? তুমি আর তোমার চাচি আমার তো 100 রান করে ফেলেছো। আমি ক্রিকেট খেলা স্কুলে থাকতে শিখেছিলাম। যাক, শেষমেশ এই বাড়িতে আমার মতো আরেকটা মেয়ে আসলো। কথাটা বলেই সবাই হাসতে লাগলো। সবাই একটু রেস্ট নিয়ে খেলতে শুরু করে দিল। আব্দুল একটা চার মারতে রাত্রির বুকে গিয়ে সোজা লেগে গেল। সবাই হাঁ হয়ে গেল। রাত্রি বুকে ব্যথা চেপে দিয়ে বসে পড়লেই আব্দুল সাথে সবাই দৌড়ে রাত্রির কাছে গেল। আব্দুল রাত্রির বুকে হাত দিয়ে মালিশ করতে লাগলো আর বলতে লাগলো, রাতে তোমার অনেক ব্যথা করছে। আই এম সরি, আমি বুঝতে পারি নাই তোমার বুকে এসে লাগবে। এই রাত্রি কথা বলো। আব্দুল কান্না করে দিল। মিষ্টি আব্দুলের উপরে রেগে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিষ্টি রাত্রিকে ধরে বলল, ফালতু একটা মানুষ, নির্লজ্জ কোথাকার। একটা মেয়ে মানুষের বুকে হাত দিতে লজ্জা করে না? লুচ্চা লম্পট কোথাকার। মিষ্টি আমাকে যা ইচ্ছা বলো, রাত্রিকে নিয়ে যেতে দাও। রনি, আম্মুকে একটু ধরো। রাত্রিকে সবাই ধরতে যাবে, সাথে সাথে আব্দুল রাত্রিকে কোলে তুলে নিয়ে বাসার দিকে যেতে লাগলো। মিষ্টির রাগে শরীর কাঁপতে লাগলো। আব্দুল রাত্রিকে নিয়ে বাসার ভিতরে চলে গেল। একটা রুমের ভিতরে গিয়ে খাটে শুয়ে দিয়ে কান্না করতে করতে বলল, কথাটা বলেই আব্দুল কান্নায় ভেঙে পড়ল।
রায়হানের আম্মু বলল, এই চোখ খুলে রাখেন, নিঃশ্বাস নিচ্ছেন না কেন? এই কথা বলেন, আপনি আমার মতো করেন না। আব্দুল কথা শুনে সাথে সাথে রাত্রির মুখে মুখ লাগিয়ে বাতাস দিতে লাগলো। মিষ্টি আব্দুলের মাথার চুল ধরে সরিয়ে নিতে নিলে আব্দুল তারপরও মুখে বাতাস দিতেই লাগলো। রাকিব সবাই আব্দুলের উপর রেগে গেল। আব্দুল, তুই কি পাগল হয়ে গেছিস? একটা মেয়ে মানুষের শরীরে এভাবে স্পর্শ করতে লজ্জা করছে না? রাকিবের কথা শুনে আব্দুল রেগে বলল, উফ, তোমরা চুপ করবে? প্লিজ কেউ বরফ নিয়ে আসো আর পানি নিয়ে আসো। আব্দুলের কথা শুনে রায়হানের আম্মু বরফ পানি নিয়ে আসতে চলে গেল। আব্দুল আবার বাতাস দিতে লাগলো। রাত্রিকে চোখ খুলতে না দেখে আব্দুল এবার কান্নাই করে দিল। আব্দুল কান্না করতেই বলল, এই বউ বউ চোখ খুলেন না, আপনি প্লিজ আমার মতো ছেড়ে যায়েন না। আমি এই বউ চোখ খুলেন না। আব্দুলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আব্দুল আবার বাতাস দিতেই রাত্রি জোরে একটা শ্বাস ফেলে। তাকিয়ে দেখে আব্দুল কান্না করছে। আব্দুল রাত্রিকে তাকিয়ে থাকতে দেখে রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে কিস করে বলল, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আপনি চোখ খুলেছেন। মিষ্টি ওর আম্মুর পাশে বসে বলল, আম্মু, তুমি ঠিক আছো? হুম। রায়হানের আম্মু বরফ পানি নিয়ে আসতে আব্দুল হাত থেকে নিয়ে রাত্রিকে পানি খাওয়াই দিতে লাগলো। তারপর সবাইকে বাইরে যেতে বলল। আপনি আগে বাইরে যান, আপনি খুব বাড়াবাড়ি করছেন। ওকে যাচ্ছি, তুমি তোমার আমর বুকে এই বরফ দিয়ে দাও ব্যথার জায়গায়। আব্দুল রাত্রিকে ছেড়ে দিল। ছেলেরা সবাই বাইরে চলে গেল। আব্দুল দরজার পাশে দাঁড়িয়ে হাত দিয়ে দেয়ালে একটা পাঞ্চ করলো। রাকিব আব্দুলকে বলল, কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? নিজের উপর রাগ হচ্ছে কেন? ওনাকে খেলতে নিষেধ করলাম না? এর থেকে যদি বড় কিছু হয়ে যেত তাহলে কি হতো? এই, তুই তো 12 বছর জেলে ছিলি, আর ভিতরে 3 বছর পর লন্ডনে থাকছিস। তো মিষ্টিদের চেনার কথা না? আর তুই বেআইনকে বউ বলছিলি কেন রে? আমি কাউকে কিছু বলতে বাধ্য না, আর এখন এইসব প্রশ্ন রাখো। আব্দুল নিজের টেনশন হতে লাগলো। সবাই চলে গেলে আব্দুল দরজার কাছ থেকেই গেলই না। রনির অনেক রাগ হতে লাগলো আব্দুলের ওপরে। রাকিবকে বলল, আমি নিজেও বুঝতে পারছি না, ওকে তো কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করতে দেখি নাই। রেহানের আম্মুর সাথে আমার বিয়ে হয়েছে, তারপরও তো কোনোদিন আমি দেখি নাই রায়হানের আম্মুর দিকে তাকাতে। এখনো বড় ভাবি হিসেবে সম্মান করি। রাকিব রনিকে বলল। এদিকে রাকিব রনির কথা বলতে লাগলো। আর ওইদিকে রাত্রি রায়হানের আম্মুর দিকে তাকিয়ে বলল, দুঃখিত বেয়ান, আব্দুলের ব্যবহারে আপনি হয়তো কষ্ট পাচ্ছেন। আমি জানি কষ্ট পাওয়ার কথা, নিজের স্বামীর অন্য কারোর প্রতি এত ভালোবাসা দেখালে। রাত্রির কথা শুনেই রায়হানের আম্মু বলল, না, সমস্যা নাই, আমি আমার স্বামীকে চিনি। ওই একটু আবেগপ্রবল মানুষ। আমি আপনার কাছে আব্দুলের জন্য ক্ষমা চাচ্ছি। ওই আসলে এমন খারাপ ছেলে না। আমি কখনোই ওকে কোনো মেয়ের সাথে এরকম আচরণ করতে। চাচি আম্মা, কিছু মনে করবেন না। আব্দুলের চাচ্চুকে আমার একদম পছন্দ হচ্ছে না। উনি আম্মুর দিকে বাজে নজরে তাকিয়ে থাকে। আর আপনারা তো তখন দেখলেনই আমাকে কিভাবে জড়িয়ে ধরছিল, কতটা জঘন্যভাবে আমাকে টাচ করেছিল, আমার মুখে চুমু খাচ্ছিল। ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। মিষ্টি, বাজে কথা বলো না। ওই তোমাকে মেয়ে হিসেবে আদর করেছে। ও খারাপ চিন্তা নিয়ে তোমায় জড়িয়ে ধরে চুমু খায়নি। রাত্রির কথা শুনে মিষ্টি রাগ উঠে গেল। আম্মু, তুমি ওনার ব্যাপারে জানো, সবাই দেখছে উনি কিভাবে তোমার শরীরে হাত বুলাচ্ছিল, তোমার মুখে বাতাস দিচ্ছে। ওইটা মেনে নিলাম, কিন্তু ওইখানে তো আরো ছেলে মানুষ ছিল। কই, কেউ তো তোমার কাছে এগিয়ে আসলো না। ওই শুধু খারাপভাবে স্পর্শ করছিল। বোমা, তুমি রেগে যেও না। আব্দুল কেন এমন করছে আমরা নিজেও বুঝতে পারছি না। আমরা নিজেই অনেক অবাক হয়ে গেছি। আব্দুলকে যেমন ভাবছো আব্দুল তেমন নয়। ওই, এখানে এখনো দরজার পাশে দাঁড়িয়ে ফুচ্ছি দিয়ে দেখার চেষ্টা হচ্ছে। মিষ্টির কথা শুনে সবাই দরজার দিকে তাকাতেই দরজার পর্দার নিচে দিয়ে আব্দুলের পা দেখা গেল। রায়হানের আম্মু রাগ হলো। রায়হানের আম্মু বলল, আব্দুল, আব্দুল সাথে সাথে ভিতরে ঢুকে বলল, জি। তুমি এখানে কি করছো? সবাই চলে গেছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? না মানে বেয়ানের এখন কি অবস্থা? আমি কি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো?
আমি ঠিক আছি। আর আমি মনে করি আমার আশেপাশে আপনি না আসলে খুশি হব। আর আমাকে নিয়ে ভাবার কোনো মানে হয় না। নিজের স্ত্রীর সন্তান নিয়ে ভাবেন। আর আপনি তো ইসলামিক মাইন্ডের মানুষ। তাহলে পর্নারের দিকে তো আগ্রহ দেখাচ্ছেন কেন? প্লিজ দয়া করে আমার আশেপাশে আসবেন না। রায়হান আমার নিজের সন্তান না, আর রায়হানের আম্মু আমার স্ত্রী না। আব্দুলের কথা শুনে রায়হানের আম্মুর খারাপ লাগলো। রাত্রিকে এইসব বলাতে আব্দুলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আব্দুলের দিকেই তাকালো। রাত্রি রেগে গিয়ে বলল, ছি, নিজের স্ত্রী সন্তানকে অস্বীকার করতে লজ্জা করছে না? আপনার আম্মু আপনাকে এইসব শিখাইছে? আমি সত্যি কথা বলছি, আর আমি মিথ্যা বলি না, আপনি ভালো করে জানেন। আর মিথ্যা বললেও আমি আপনাকে কখনোই মিথ্যা বলতে পারবো না। আপনি এটাই তো বিশ্বাস করেন নাকি? বিশ্বাস? তাও তোমার উপরে? তোমার মনে হয় তোমাকে আমি আর বিশ্বাস করব? তুমি তো আমার কাছে মৃত। আব্দুল কথাটা শুনেই মাথা নিচু করে ফেললো। রায়হানের আম্মু বলল, আপনারা কি একে অপরকে আগে থেকে চেনেন? হ্যাঁ আম্মু, তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনতাম, কিন্তু এখন আমি তাকে চিনি না। সে আমার জন্য মৃত, কারণ সে 17 বছর আগে মারা গেছে। আমায় কি আপনি কথা বলার সুযোগ দিবেন? রাত্রি রেগে গেল। রাত্রি চিৎকার করে বলল, মৃত মানুষের কথা কে শোনে? মিষ্টি, আমার লাগেজটাই গুছিয়ে দাও। আমি ঢাকায় চলে যাব। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আয়ান কোথায়? ওকে ডেকে বলো আমরা বাসায় যাব। আয়ান কোথাও যাবে না, এটা ওর বাড়ি। ওই কেন এখান থেকে যাবে? মানে কি আয়নের বাড়ি এটা হবে কেন? এইটা আপনারা প্লিজ বলবেন এখানে হচ্ছেটা কি? মিষ্টি আম্মু, তোমার আম্মুকে বলো আমার কথা শুনে তারপর যা বলবে আমি তাই শুনবো। শুধু আমাকে একবার কথা বলতে দিতে বলো। মিষ্টি বলে দে, মৃত মানুষের কথা আমি শুনি না। আব্দুল রাগ হতে লাগলো। আব্দুল রাগী চোখ নিয়ে তাকিয়ে বলল, প্লিজ এক কথা বারবার বলেন না, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। আমি কিভাবে আপনার কাছে যাব? কোন মুখ নিয়ে যাইতাম? যখন গেছিলাম তখন তো দেখি আপনার বিয়ে হচ্ছে অন্য কারোর সাথে। অন্য কারোর সাথে চলাফেরা করা দেখলে কার মনে হবে না ওই মানুষটা আপনার স্বামী না? তুলি আপুর স্বামী, সেটা কি আমি জানতাম নাকি? 3 মাস আগে তুলি আপু যখন আমাদের বাসায় আসে তখন বুঝতে পারলাম ওই লোকটা আসলে কে। ও আচ্ছা, একবার আমাদের সামনে এসে জিজ্ঞাসা করা যায় নাই এইটা কে, কেন আমি তার সাথে ঘুরছি, কেন তার সাথে এত চলাফেরা করছি? আমি ভেবেছিলাম আপনি যখন সুখে আছেন সেখানে আমি আর আপনার সামনে গিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুমি তো অনেক ভালো মানুষ, খুব ভালো করেছো। 6 বছর আগের তুমি আমার সাথে দেখা করতে গেছিলে, কিন্তু 18 বছরের ভেতরে 12 বছর কোথায় ছিলে? জেলে। আব্দুলের কথা শুনিয়ে রাত্রি চমকে গেল। মিষ্টি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রাত্রি বলে উঠল, জেল মানে? কি বলছো এসব? এই জন্য বলছি আমার কথা সম্পূর্ণ শুনেন। আচ্ছা বলো শুনি। আমার বাবা মায়ের আমি দ্বিতীয়তম সন্তান। আমার বড় ভাই আছে, আমি আর ভাইয়ার যমজ। আমার ভাইয়া এখন কোমা থেকে বের হয়ে হসপিটালে আছে। আর রায়হান আমার বড় ভাইয়ের ছেলে। আচ্ছা বুঝলাম, তার মানে উনি তোমার স্ত্রী না? হুম, উনি আমার স্ত্রী না। ওনার সাথে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, কিন্তু এইটা কেউ জানে না। রায়ান যখন পেটে তখনই গ্রামের মানুষ খেপে যায়। রায়ানের আম্মুকে রায়ানের নানা বাড়ির সবাইকে গ্রাম ছাড়া করতে নিয়েছিল। তখনই আমি ওইখানে গিয়েছিলাম ভাইয়ার কথা মতো। পরে ওরা সবাই জোর করে আমাদের বিয়ে দেয়। সেইখান থেকে উনি আমার স্ত্রী হিসেবে আছে। বুঝলাম, বাট এর সাথে জেনে যাওয়া সম্পর্কে কি? আমি ভাইয়াকে সাথে নিয়ে আমার সৎ মাকে খুন করেছি। আব্দুলের কথা শুনে রাত্রি চমকে গেল। আব্দুলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলি, কি যা তা বলছো? তুমি খুন করছো মানে? হ্যাঁ, আমি আর উনাকে মেরে ফেলেছি। শুধু উনাকে না, উনার বড় ভাইয়াকেও মেরে ফেলেছি। আমাদের মায়ের প্রতিশোধ নিয়েছি। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাকে একটু বুঝিয়ে বলবে? বোঝাতে গেলে প্রথম থেকে বলতে হবে। আমার আম্মু এই গ্রামে একজন কৃষকের মেয়ে ছিল, আর আম্মু একজন শিক্ষিকা ছিলেন এইখানকার প্রাইমারি স্কুলের। আব্বু আম্মুকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে, অথচ আব্বু বিবাহিত ছিল। আব্বু ছেলে সন্তান দরকার ছিল, কিন্তু আমার সৎ আম্মুদের সবার শুধু মেয়ে হচ্ছে, তাই আব্বু আরেকটা বিয়ে করার জন্য পাত্রী খুঁজছিল। তখনই আম্মুকে দেখে পছন্দ করার কারণে নানুর কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। কথাটুকু বলে আব্দুল এক গ্লাস পানি খেয়ে নিয়ে বলল, আমার আম্মু রাজি না থাকে আব্বু নানুকে মোটা অঙ্কের টাকা দিয়ে জোর করে আম্মুকে বিয়ে করে। আব্বু আবার আমার আম্মুকে সব বউদের থেকে বেশি ভালোবাসতো। আমরা জন্মগ্রহণ করার পর আব্বু আম্মুকে আরও বেশি ভালোবাসতে শুরু করে,
কিন্তু আম্মুকে তো আপনি দেখেছেন, আম্মু অন্যায় প্রতিবাদ করে, অন্যায় সহ্য করতে পারে না। আব্বু কোনো অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করতো। আমার আব্বু ভালো মানুষ ছিলেন না, উনি গরিবদের উপর জুলুম করতেন, এমনকি অন্যায় পথে বেশি চলতেন। আমার আব্বু নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, প্রভাবশালী লোক ছিলেন উনি। শুনেছি। কিন্তু এখানে তোমার সৎ আম্মুকে কেন মারলে? ওইট বলছি, আম্মু আব্বুর অনেক বড় লস করে দিলে বড় আম্মু আব্বু অনেক রেগে যায়। বড় আম্মু এমনিতে আম্মুকে দেখতে পারতো না, আব্বু বেশি ভালোবাসে দেখে, তার উপর আবার আম্মু সব বিষয় না গোলাতে দেখে আম্মুকে এই বাড়ি থেকে মিথ্যা উপহার দিয়ে বের করে দেয়। আম্মু ঘরে একটা পরপুরুষ ঢুকিয়ে দিয়েছিল। আব্বু না বুঝে আম্মুকে ভুল বুঝে বের করে দিলে আম্মু আমাকে নিয়ে এই গ্রাম থেকে চলে যায়। আমাকে আটকে রাখার চেষ্টা করলে আমি আম্মুর সাথে চলে যাই। আর বড় ভাই তখন ঘুমিয়ে থাকায় আম্মু ভাইয়াকে নিয়ে যেতে পারে না। সেই থেকে আমরা ঢাকায় চলে গিয়ে ওইখানে থাকতে শুরু করি। রাত্রি আব্দুলকে থামতে দেখেই বলল, তারপর কি হলো? তারপর কি, আমাদের সংসার টানাটানি করে একরকমভাবে চলছিল। তারপর কি হয়েছে জানেন তো? আর আমার বড় আম্মু আমাদের খোঁজ পেয়েছিল কিভাবে যেন। সেদিন রিক্সা অ্যাক্সিডেন্ট বড় আম্মু করিয়েছিল, আব্বুর নাম করে ট্রাকওয়ালা মানুষকে ভাড়া করেছিল। কি? তার মানে আম্মুকে খুন করা হয়েছে? হ্যাঁ, সেদিন পুলিশ আমাকে বলেছিল আমার আব্বু নাকি খুন করেছে। আমি এখানে এসেছিলাম স্বাভাবিকভাবে থাকছি। আস্তে আস্তে বুঝতে পারি আম্মু যে মারা গেছে আব্বু জানে না, এইসব বড় আম্মু করেছে। বড় ভাইয়াকে আমি সব সত্যি বললে দুজন প্ল্যান করে আব্বুদের দুর্নীতি সব কিছু পুলিশকে বলে দিয়েছি, সব প্রমাণ দিয়ে সরকারের কাছে দিয়েছি। এটা জানতে পেরে বড় আম্মু আর তার ভাইয়া আমাদের মারতে আসে। বড় ভাইয়াকে আগে পেয়ে ভাইয়াকে খুব বাজেভাবে মেরেছিল। আমি তো ভেবেছিলাম ভাইয়া হয়তো মারা গেছে, তাই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আমি দুজনকে রোড দিয়ে মাথায় বাড়ি মেরে ফেলি। যত রাগ ছিল সব রাগ খাটিয়ে ফেলি। এই ঘটনা একটা লোক দেখেছিল, পরে পুলিশকে ইনফর্ম করলে আমাকে ধরে নিয়ে যায় আর ভাইয়াকে হসপিটালে নিয়ে যায়। সেই থেকে ভাইয়া কমা থেকে বের হয়েছে। আর 12 বছর আমি জেল খাটি। আব্বু এইসব শুনে স্ট্রোক করে মারা যায় আর ভাইয়া হসপিটালে চিকিৎসা চলছে। রাত্রি আব্দুলের কথাগুলো শুনে কি বলবে বুঝতেই পারছে না। রাত্রি আব্দুলের দিকে তাকিয়ে বলল, তার মানে শফিক তালুকদার দুই ছেলে তোমরা ছিলে? তোমাদের ছবি তো নিউজে দেয় নাই। রাকিব ভাইয়া ছোট চাচু মিলে রিপোর্টারদের আমার ছবি দিতে দেয় নাই, তাই কেউ আমার মুখ দেখে নাই। এখনও কেউ জানে না আমি রফিক তালুকদার ছেলে, শুধু আমাদের গ্রামের মানুষ কিছুজন জানে। আর আমি জেল থেকে বের হয়ে 3 বছর ছদ্মবেশে থাকছি। আমার পড়াশোনা শুরু করার জন্য আমি লন্ডনে চলে গেছিলাম। ওইখানে রাকিব ভাইয়ার সাথে অফিস সামলাচ্ছিলাম আর পড়াশোনা করেছি। আর হ্যাঁ, আমি আপনার সাথে দেখা করতে জেল থেকে বের হয়ে গেছিলাম, কিন্তু পরে তো ভুল বোঝাবুঝির কারণে আর আপনার সাথে যাই নাই। আই অ্যাম সরি। এত কিছু হয়ে গেছে আর তুমি এমন স্বামী যে একবার বউকে কল দিয়ে বলতে পারো নাই যে আমি এখানে আসি? একবার ভেবে দেখেছো আমি কিভাবে তোমাকে ছাড়া চলবো? একবারে আমাদের কথা ভাবো নাই? রাত্রির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মিষ্টি অবাক হয়ে গেল। আব্দুল রাত্রির দিকে তাকিয়ে বলল, কি করতাম, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি তখন যা ভালো মনে করছি তাই করেছি। বাহ, তুমি তো নিজের মন মতো করে চলতে শিখে গেছো। আমি জানি আপনাকে জানানো উচিত ছিল, আমি ভুল করেছি, কিন্তু আপনার সাথে যোগাযোগ করি নাই। আর একটা কারণ ছিল, আমার বড় আম্মু যদি জানতো আপনি আমার স্ত্রী, তাহলে তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করতো। অনেক দিক ভেবে এমন কাজ করেছি। আম্মু, কি বলছে উনি? তুমি তার স্ত্রী মানে? ঠিক শুনেছো আব্দুল, আমার স্বামী। এই জন্যই ওই আমার এতটা কাছে এসেছে। আর আব্দুল তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে প্রথম দেখাতে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আমি কিছুই বুঝতে পারছি না। তুই শান্ত হ, আমি তোকে সব বুঝিয়ে বলছি। রাত্রি মিষ্টিকে বিয়ের থেকে আব্দুলের বের হয়ে যাওয়ার থেকে সব কিছু খুলেই বলল। মিষ্টি চোখের পানি চলে আসলো। মিষ্টি আব্দুলকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নাই। আর আম্মু বা কেউ আমাকে কোনো দিন আপনার সম্পর্কে কিছু বলেনি, তাই আমি আপনাকে চিনতে পারি নাই। শুধু দেখেছি আপনার জন্য প্রতি রাতে কাঁদতে দেখেছি আম্মুকে, কিন্তু কেন কান্না করছে সেইটা জানতাম না। কখনো জিজ্ঞেস করলে বলেও নি। আব্দুল মিষ্টিকে নিজের কাছ থেকে সরিয়ে চোখের পানি হাত দিয়ে মুছে কপালে চুমু দিয়ে বলল, দূর পাগলি, আমি কি আমার মিষ্টি আম্মুর উপর রাগ অভিমান করতে পারি নাকি? আর আমার মেয়েটা যে তোতা পাখির মতো এত কথা বলতে পারে, আমার বিশ্বাস হচ্ছে না। সেই ছোট্ট মেয়েটা যে এত বড় হয়ে গেছে। আব্দুলের কথা শুনে মিষ্টি ফিক করে হেসে দিল। ওদের হাসতে দেখে সবাই হেসে দিল। রায়হানের আম্মু বলল,
এই তার কারণ। এই জন্য তো বলি মেয়েদের থেকে এত দূরে কেন থাকে। আচ্ছা চাচি, আচ্ছা চাচি আম্মাকে কি বলবো? মেজো আম্মু বলবো নাকি নাকি চাচি আম্মা বলবো? তোমার যেটাই ভালো লাগে সেটাই বলো। আর এমনিতেই আমি তোমার আব্বুর স্ত্রী না, আমাদের ডিভোর্স অনেক আগে হয়েছে। রাহিনের আম্মুর কথা শুনে বাকি সবাই অবাক হয়ে বলে উঠল, অনেক আগেই। পিছন থেকে সব কথা শুনে রনি বলল। রনির কথা শুনে সবাই হেসে দিল। আব্দুল বলে উঠল, আমার মেয়ে খেয়াল রাখেন বাবাজি। আচ্ছা, সবাই ওনাদের একা কথা বলার সময় করে দেওয়া উচিত। আমার মেয়ে থাকলে সমস্যা নাই। মিষ্টি রনিকে নিয়ে চলে গেল। এক এক করে সবাই রুম থেকে বের হয়ে গেল। রায়হানের আম্মু বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। আব্দুল রাত্রির কাছে যেতেই রাত্রি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আব্দুল রাত্রির কোলে শুয়ে পড়ল। রাত্রি অন্যদিকে মুখ রেখে আব্দুলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আব্দুল রাত্রির কাল দুইটা ধরেই নিজের দিকে তাক করে বলল, আমার মেয়ে থাকলে সমস্যা নাই। বউ, আপনি কি আমার সাথে কথা বলবেন না? বলতে চাই না, এখন কথা বলে কি হবে? 18টাই বছর আপনার সাথে কথা না বলে থাকতে পারলে বাকি জীবনটাও একা কাটিয়ে দিতে পারবো। আর আপনি একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়েন। রাত্রির কথা শুনেই আব্দুল কিছুটা অবাক হয়ে কোল থেকে উঠিয়ে রাত্রির দিকে তাকিয়ে বলল, আমার বউ থাকতে আমি কেন আরেকটা বিয়ে করতে যাব? আমার বয়স কত? 43 হয়ে গেছে। হুম, তো কি হয়েছে? আস্তে আস্তে বুড়ি হয়ে যাচ্ছি। মানুষ তোমাকে কি বলবে? কে কি বললো ওইসব দেখার আমার সময় নাই। তুমি আমার কাছে আগেও যেমন ছিলে, ভবিষ্যতেও সেম থাকবে। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ। আমার লাইফে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। রাত্রি কিছু বলতে যাবে তখনই আব্দুলের ফোন বেজে উঠল। আব্দুল ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বলল, বউ, আমি আসছি। কি হয়েছে? তুমি এত খুশি কেন? পরে সবাইকে দেখতে পারবেন। আমি একটু বের হব। আব্দুল রাত্রির কপালে চুমু দিল। রাত্রি আব্দুলের পিছনে পিছনে বের হলো। বসার ঘরে গিয়ে বলল, ভাবি, আজকে একটু সেজে থাকেন তো। আব্দুলের কথা শুনে রাহিনের আম্মু অবাক হয়ে বলল, ইয়া, তুমি কি নিজের বউ বলার জায়গায় আমাকে বলছো নাকি? আরে না, আমি আপনাকে বলছি, আপনি একটু সেজে থাকেন। উমা কেন? দূর, আপনাকে এত প্রশ্ন উত্তর দিতে পারবো না। রাকিব ভাইয়া আর রনি, আমার সাথে একটু চলো তো। বুঝতে পারছি, কোথায় যাবি? আচ্ছা থাক, আমি লুঙ্গিটা পরিবর্তন করে আসি। রনি, তুই চাচ্চুর সাথে যা। আব্দুল আর রনি বাইরে চলে গেল। মিষ্টি রাত্রির দিকে তাকিয়ে বলল, আম্মু আব্বুর আবার কি হলো? জানি না, এই ওর হুট করে কল আসা দেখলে আমার ভয় লাগে। আর আম্মু আগেই বলেছিল ওই একটু চাপা সাইজে, কোনো কিছু সহজেই বলতে চায় না। ফালতু একটা স্বভাব। কি বললে ডাকবো বুঝতে পারছি না, কিন্তু আসলে আব্দুল এমন না, ওদের ভাইরা এমন। আমাকে তুমি ভাবিও বলতে পারো, আপুও বলতে পারো। আম্মু, আয়নের কাছে যাও তো, ওই ভয় পেয়ে আছে। রাত্রি মিষ্টির কথা শুনে চলে গেল। সন্ধ্যায় আব্দুলরা ফিরে আসলো। দরজায় নক করলে কাজের মেয়ে দরজা খুলে দিল। সবাই এক এক করে ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে আব্দুল মিটি করে হেসে বলল, ভাবি। ভাবি ডাক শুনে আব্দুলের দিকে তাকাতেই আব্দুলের পিছন দিক থেকে রকি বের হয়ে আসলো। রকিকে দেখে রায়হানের আম্মুর সাথে সবাই দাঁড়িয়ে পড়লো। রায়হানের আম্মু কয়েক পা পিছিয়ে গেল। খুশিতে দৌড়ে এসেছে, রকিকে জড়িয়ে ধরলো। রকি রায়হানের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করেই দিল। কপালে চুমু দিয়ে রায়হানের আম্মুকে শান্ত করতে লাগলো। রায়হানের আম্মু বলল, আমার বিশ্বাস হচ্ছে না তুমি হাঁটতে পারছো, আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো। ভাবি, ভাইয়াকে রুমে নিয়ে যান। আর সেজে থাকতে বলেছিলাম তা না করে পেতনি মতো হয়ে আছেন। রাফির কথা শুনে সবাই হেসে দিল। রায়হান দৌড়ে এসেছে, আব্দুলকে জড়িয়ে ধরে বলল, আব্বু, তোমার মতো দেখতে ওই আঙ্কেলটাই কে? এইটা তোমার আঙ্কেল হয় না, এটা তোমার আব্বু। আর আমি আয়নের আব্বু হই। হি হি, আব্বু তুমি আমার সাথে মজা করছো? আব্বু, আমি তোমার কণ্ঠ চিনি, তুমি আমার আব্বু। না, এটাই তোমার আসল আব্বু। এদিকে আসো। রকি রায়হানকে কোলে তুলে নিলে রায়হান অবাক হয়ে যায়। রায়হান বলে, কই আব্বুর, ওনার শরীর থেকে তো আব্বুর কোনো ঘ্রাণ পাচ্ছি না। উফ আঙ্কেল, আমাকে নামিয়ে দেন। আব্বু, তুমি ছাড়া তুমি আমার সাথে মজা করবে না?
এমনিতেই আমি অনেক রেগে আছি। ভাবির আম্মু আয়ান ভাইয়াকে বলেছিল তুমি নাকি আয়ান ভাইয়ার আব্বু। আচ্ছা শোনো, আমি তোমার আব্বু, কিন্তু আমার সাথে ওই আঙ্কেলটাও তোমার বড় আব্বু। আর তুমি আমার যেমন ছেলে তেমন আয়ানও আমার ছেলে। ও আচ্ছা, তাই বলো। রকি রায়হানের সাথে কথা বলতে লাগলো। আব্দুল আয়ানের দিকে তাকিয়ে বলল। কি ব্যাপার, আমার আব্বুটা ওখানে দাঁড়িয়ে আছে কেন? আয়ান আব্দুলের কাছে এসেছে, শক্ত করে জড়িয়ে ধরে বলল। আর কখনোই ছেড়ে যাব না। রকি রায়হানকে কোল থেকে নামিয়ে এক এক করে সবার সাথে পরিচয় হয়ে নিল। সবার সাথে কথা বলে যার যার রুমে চলে গেল। আয়ান আর রায়হান ওরা নিজেদের রুমেই চলে গেল। আব্দুল দরজার আড়ালেই দাঁড়িয়ে থাকলো। রাত্রি রুমের ভিতরে ঢুকলে আব্দুল আস্তে আস্তে পিছন থেকে রাত্রিকে জড়িয়ে ধরলে রাত্রি হাসি দিল। আব্দুল ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলল। ভয় পাওয়া বাদ দিয়ে হাসেন কেন? আমি জানি আমার দুষ্টু বরটাই ছাড়া কেউ আমায় জড়িয়ে ধরার সাহসই পাবে না। ধ্যাত। আব্দুল গম্ভীর মুখ করে খাটে বসে পড়ল। রাত্রি আব্দুলের দিকে তাকিয়ে আব্দুলের কাছে এগিয়ে গিয়ে আব্দুলের কোলে বসে পড়ল। আমার বাবুটাই কি অভিমান করছে? হুম। রাত্রির সাথে সাথে আব্দুলের মাথার পিছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আব্দুল মুচকি হেসে দিল। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জানি না আপনাদের কেমন লাগছে, আর আপনারা যদি চান তবে নেক্সট নতুন গল্প নিয়ে হাজির হতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।